ফাঁকা হয়ে যেতে পারছে। আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাকাউন্টিং এর স্বাগতম এবং সোহেল স্যার টেকনিক গ্রুপ পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকে আমরা অনেকের রিকোয়েস্টে মানে অনেক দিন পর আমরা মূলত এই ব্যবসা শিক্ষা বিভাগের উপর আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে যাচ্ছি। ব্যবসা শিক্ষা বিভাগ বলতে নিবন্ধনের জন্য যেটাকে আমরা ব্যবসা শিক্ষা বিভাগ বলি, ব্যবসায় শিক্ষা বিভাগ, ঠিক আছে। আর এইচএসসির জন্য ব্যবস্থাপনা নীতিমালা অধ্যায়ের উপর ক্লাস হবে। তো আজকের ক্লাসটা বরাবরই অনেক গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। তো সবাইকে অনুরোধ করব যার যার জায়গা থেকে একেবারে ক্লাসের শুরুতে সবাইকে লাইভটা শেয়ার করে দিতে হবে। আপনারা যদি এই ক্লাসগুলো কন্টিনিউ চান তাহলে সবাই লাইভটা যার যার জায়গা থেকে শুরুতে শেয়ার করে দেন। আমরা আজকে অনেক স্টুডেন্ট নিয়ে ক্লাস করতে চাই। আজকে টপ 50 এমসিকিউ আমরা 1 ঘন্টায় আমরা 60 মিনিটের একটা ক্লাসে আমরা এই 50টা গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউ আমরা সমাধান করব ইনশাল্লাহ। এবং এই চ্যাপ্টার থেকে এর বাইরে আর কোনো এমসিকিউ প্রয়োজন হবে না, এবং যেখান থেকে প্রশ্ন আসবেই সেই টপিকটাই সিলেক্ট করা হয়েছে। এই জন্য আমি অনুরোধ করব সবাই ক্লাসটা করেন এবং অন্যদেরও ক্লাসটা করতে সহায়তা করেন, ঠিক আছে। মানে কেউ মিস করেন না ক্লাসটা শেয়ার করতে। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্টে জানান সবাই। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানান। আমরা শুরু করে দিব। আজকে আমরা অনেক মানে অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করবো বিদায় আর সময় নষ্ট করা যাবে না, আমরা শুরু করে দিব। আপনারা সবাই শুরুতেই লাইভটা শেয়ার করে দেন, সবাই লাইভটা শেয়ার করে দেন, আমরা যেন সবাইকে আসলে কানেক্ট করে ফেলতে পারি। সবাই লাইভটা শেয়ার করি এবং কমেন্টে আমরা আমাদের পরিচিত জনদেরকে মেনশন করে দেই, ঠিক আছে। কমেন্টে পরিচিত জনদেরকে মেনশন করে দেই যাতে করে সবাই আমাদের ক্লাসটাতে যুক্ত হতে পারে। ওকে, ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আমরা সবাইকে অনুরোধ করছি প্লিজ লাইভটা যার যার জায়গা থেকে একটু শেয়ার করে দেই। হাসি, ওয়ালাইকুম আসসালাম। আগের ক্লাসগুলো আপনারা করছেন কিনা একটু কমেন্টে জানাবেন। পূর্বের আমাদের ক্লাসগুলো সবাই করতেছেন কিনা একটু কমেন্টে জানান। এর আগের ক্লাস কিন্তু অনেক বেশি রিচ হয়েছিল, অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছিল। আজকের ক্লাসটাও আমরা চাই অসংখ্য স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হোক এবং আমাদের ক্লাসটা করুক, ঠিক আছে। সাউন্ড ক্লিয়ার আছে? ওকে, সাউন্ড ক্লিয়ার আছে? ওকে, সবার রেসপন্স দেখতে পাচ্ছি না। সবাই কে কোন সাবজেক্ট থেকে দেখছি বা কে কোন ব্যাকগ্রাউন্ডের আমরা একটু কমেন্টে জানাতে পারি।
বুঝতেছি হচ্ছে না সবাই কে কোন সাবজেক্ট থেকে দেখছি কে কোন ব্যাকগ্রাউন্ডের আমরা একটু কমেন্টে জানাতে পারি। ওকে, চলেন তাহলে আমরা শুরু করে দেই। তো আজকে আমরা যেহেতু ব্যবস্থাপনার উপর ক্লাস করব, আমরা বলছি আমরা গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ সলভ করব। ইনশাআল্লাহ আমরা শুরু করে দিচ্ছি। আশা করছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং ক্লাসটা এনজয় করবেন। সো চলেন, প্রথমে যে প্রশ্নটা আছে, আমরা বলছি আজকে আমরা ব্যবস্থাপনার নীতিমালার উপর ক্লাস করব। ব্যবস্থাপনার নীতিমালা প্রথমে পড়তে গেলে আমরা একটু বলে নেই ব্যবস্থাপনার নীতিমালা, ঠিক আছে? ব্যবস্থাপনার নীতি, এই নীতিমালা নিয়ে আমি একটু বলবো। আগে আপনারা এটার একটু উত্তর করার চেষ্টা করেন। স্যার হিসাব বিজ্ঞানের জন্য কি ম্যানেজমেন্ট লাগবে? হ্যাঁ, ব্যবসা উদ্যোগ ক্লাসের অপেক্ষায় ছিলাম স্যার। ওকে, সবাই একটু শেয়ার করে দেন প্লিজ, সবাই একটু শেয়ার করে দেন, তাহলে আমরা আরো অনেককেই ক্লাসে কানেক্ট করতে পারবো। আমরা চাই বেশি বেশি স্টুডেন্ট আমাদের ক্লাসে যুক্ত হোক। একটু দ্রুত করেন সবাই। এই টপিক থেকে দেখেন এটা বোর্ড পরীক্ষায় কয়বার আসছে, কমপক্ষে 10 বার আসছে। এই প্রশ্নটা বোর্ড পরীক্ষায় কমপক্ষে 10 বার আসছে এবং আমার বিশ্বাস এটা ম্যাক্সিমাম স্টুডেন্টই এই প্রশ্নটা সমাধান করতে পারবেন। দ্রুত বলেন এটা সঠিক উত্তর কি হবে? সবাই দ্রুত উত্তর করার চেষ্টা করি, এটা সঠিক উত্তর কি হবে? প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করব। প্রশ্ন আসা আজকে আমরা মানে হচ্ছে কি করব, আজকে আমরা অ্যানালাইসিস কম করব, আমরা প্র্যাকটিস বেশি করব, ঠিক আছে? আজকে অ্যানালাইসিস কম করে প্র্যাকটিস বেশি করব। সবাই দ্রুত লাইভটা শেয়ার করে দেই, সবাই দ্রুত। হ্যাঁ, অলরেডি মুসলিম উদ্দিন বলছে 14টি হবে, সজল বরাই বলছে 14টি হবে। সবাই একটু উত্তর করার চেষ্টা করি, সবাই সবাই একটু আনসার করার চেষ্টা করি। হ্যাঁ, সবাই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা করবেন, যেটাতে আপনারা ভুল করবেন সেটা আমি ব্যাখ্যা করব। সবাই আনসার করেন, সবাই সবাই উত্তর করার চেষ্টা করেন। সোমা, হাসি, হ্যাঁ, বাকিটা কোথায়? অনেকেই দেখছেন, সবাই উত্তর করার চেষ্টা করেন কি হবে। আচ্ছা, নাবিলে বলছে ডি হবে। একটা জিনিস এখানে আপনাদেরকে বলে রাখি, যখনই ব্যবস্থাপনা নীতিমালা পরীক্ষায় প্রশ্ন আসবে তখন একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে দুইজন ভদ্রলোকের কথা আসবে। একটা হচ্ছে হেনরি ফেওল, একজন আসবে হচ্ছে হেনরি ফেওল, আরেকজন আসছে হচ্ছে এফ ডাব্লিউ টেইলর, ঠিক আছে? সো টেইলর, এই দুইজনের মধ্যে হেনরি ফিল্ড ব্যবস্থাপনা 14টি নীতিমালা দিছে আর হেনরি ফিল্ড ব্যবস্থাপনা 4টি নীতিমালা দিছে। হেনরি ফিল্ড দিছে 14টি আর হচ্ছে আপনার এফ ডাব্লিউ টেইলর দিছে কয়টা? 4টা। পাশাপাশি হেনরি ফিল্ড হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক। কিসের জনক? আধুনিক ব্যবস্থাপনার জনক। আর এফ ডাব্লিউ টেইলর হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। কিসের জন্য? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। এখানে 4টা প্রশ্ন আমি বলে দিলাম, এই 4টা প্রশ্ন 50টা এমসিকিউ হবে না, আরো বেশি সমাধান করবেন প্লিজ। হ্যাঁ, করবো। আপনারা শেয়ার করেন এবং লাইভটাতে রিয়াক্ট দেন। আপনারা শেয়ার করেন না ক্লাসে, মানে হচ্ছে আমি তো একদমই ফ্রি আপনাদের জন্য পরিশ্রম করি, কিন্তু আপনাদের যেটা করতে হবে একটু শেয়ার টেয়ার করে, যাতে করে বাকিরাও যেন আমাদের ক্লাসে যুক্ত হইতে পারে সেই সুযোগটা করে দিতে হবে, ঠিক আছে? একবারে সাথে সাথে নোট করে ফেলবেন যেটা বলতেছি, একেবারে শতভাগ কাজে লাগবে। দেখা যাবে যে এটা পরের এমসিকিউতে আপনি কমন পাই গেছেন, ঠিক আছে? পরের এমসিকিউতে আপনি কমন পাই যাবেন। ওকে, তাহলে আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফিওল, অথবা আধুনিক ব্যবস্থাপনা আমাদেরকে শুধু বলা হয় ব্যবস্থাপনার জনককে, তাহলে উত্তর হবে হেনরি ফিওল। এফ ডাব্লিউ টেইলর, ফ্রেডরিক উইনস্টো টেইলর হচ্ছে 4টি নীতিমালা দিচ্ছে, তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। হেনরি ফিওল 14টি নীতিমালা দিচ্ছে। শেষ। তাহলে এই প্রশ্ন নিয়ে আশা করি আর কারো কোনো ঝামেলা নাই। চলেন পরের প্রশ্নে যাই। আপনারা দ্রুত উত্তর করবেন। আপনারা, আমি দেখবো কারা কারা সঠিক উত্তর করতে পারতেছেন। 2 নাম্বার প্রশ্ন দেখা মাত্র সবাই উত্তর করে ফেলেন। কি হবে? হেনরি ফিওলের প্রদত্ত ব্যবস্থাপনার প্রথম মূলনীতি কোনটি? একেবারে প্রথম নীতি কোনটা? 14টা নীতি। হেনরি ফিওল কয়টা নীতি দিছে? 14টা নীতির মধ্যে প্রথম কোনটা? কুমিল্লা বোর্ড 2021, কুমিল্লা বোর্ড 2017। কুমিল্লা বোর্ডে এই প্রশ্নটা 2 বার আসছে। কুমিল্লা বোর্ড যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন সবার জন্য এই প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা বেছে বেছে ওই সকল প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করছি যেগুলা ঘুরে ফিরে বারবার পরীক্ষায় আসে, যেগুলা বারবার বোর্ড পরীক্ষা আসে, এগুলাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে, এগুলাই দেখা যায় চাকরি পরীক্ষা তো আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই উত্তর করার চেষ্টা করেন কি হবে। অলরেডি তাসলিমা খাতুন বলছে
এ হবে, বাকিটা কেউ কি জানি না? একটু দ্রুত, এই যে উপস্থিতি বাড়তেছে, একটু রেসপন্স পাচ্ছি, সবাই একটু শেয়ার করে দিবেন প্লিজ, সবাই একটু শেয়ার করে দিবেন। খেয়াল করেন, ব্যবস্থাপনার যে 14টা নীতিমালা হেনরি ফিওল দিছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে কার্য বিভাজনের নীতি। প্রথমটা কি বলেন তো? কার্য বিভাজনের নীতি। কার্য বিভাজনের নীতিতে কি বলা হয়েছে? যে কাজকে তার প্রকৃতি অনুযায়ী কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করে যে যে কাজ ভালো পারে তাকে সেই কাজটা বুঝাই দিতে হবে। হেনরি ফিওলের প্রথম নীতিটা কি? কার্য বিভাজন নীতি। আমরা দেখবেন এক একটা এমসিকিউতে আমরা 14টা নীতিমালা ব্যাখ্যা করে ফেলবো। কার্য বিভাজন মানে কি বলেন তো? কাজের প্রকৃতি অনুযায়ী কাজকে ভাগ করে যে যে কাজে ভালো পারে তাকে সেই কাজটা কি করে দেওয়া? বুঝায় দেওয়া, বা সেই কাজটা করতে দেওয়া তাকে। ঠিক আছে, তাহলে এটা গেল। তাহলে আমরা বুঝে গেলাম হেনরি ফিওলের ব্যবস্থাপনার যে 14টা নীতি আছে তার প্রথম নীতিটা হচ্ছে কার্য বিভাজনের নীতি। নাম্বার 3, একটু দ্রুত করবো কারণ আজকে আমাদের 50টা এমসিকিউ টার্গেট। অধস্তনদের দিয়ে কাজ করে নেওয়ার ক্ষমতাকে কি বলে? অধস্তনদের নিয়ে কাজ করে, এটা এটা পারা উচিত, আপনাদের সবার পারা উচিত। প্রশ্নটা কি হবে বলেন? অধস্তনদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতাকে কি বলে? অধস্তন মানে কি বুঝছেন তো? অধস্তন মানে হচ্ছে আপনি বস, আপনার আন্ডারে যে কর্মকর্তা কর্মচারীটা আছে তাদেরকে বলা হচ্ছে অধস্তন। তো এই অধস্তনদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা, এটা এক্সট্রা একটা কোয়ালিটি। সেই কোয়ালিটিটা কি? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখি কে আগে দিতে পারেন। দ্রুত রেসপন্স করবেন প্লিজ, দ্রুত উত্তর করার চেষ্টা করবেন। সবাই একটু শেয়ার করে দেই। উপস্থিতি ভালো, আমরা সবাই যদি শেয়ার করে উপস্থিতি আরো ভালো হবে। সবাই একটা করে শেয়ার করে দেই। আমরা কিন্তু প্রতিদিন ক্লাস নেওয়ার একটা টার্গেট করছিলাম, কিন্তু আপনাদের রেসপন্স খারাপ দেখে গতকালকে ক্লাস গ্যাপ দিছি। সো আজকের রেসপন্স ভালো হইলে আগামীকালকে আবার ক্লাস হবে। ঠিক আছে, আগামীকালকে আবার ক্লাস হবে। সবাই শেয়ার করে দেন, যে যে পেজ থেকে দেখছেন সবাই একটু দ্রুত লেখটা শেয়ার করে দেন। আজকের ক্লাস আমরা কমপক্ষে 50+ স্টুডেন্ট চাই, 100+ শেয়ার চাই। 3-এর বলছেন অলরেডি, অর্ণব বলছেন 3-এর এ, সোমা বলছেন 3-এর এ, তাসলিমা খাতুন বলছেন 3-এর এ। এটা পারা উচিত, তাই না? আমি আপনাকে কন্ট্রোল করতে পারলেই তো আপনাকে দিয়ে কাজ করাইতে পারবো। আপনাকে ম্যানেজ করা, এটা কার কাজ বলেন তো? একজন নেতার কাজ। আর নেতার কাজটাকে বলা হয় নেতৃত্ব। এখানে যদি বলতো যে করিয়ে নে তাকে কি বলে, তাহলে উত্তর করতাম নেতা। আর এখানে বলা হচ্ছে যে করায় নেওয়ার যে ক্ষমতা সেটাকে বলা হয় নেতৃত্ব। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? নেতৃত্ব। কাজ করিয়ে নেওয়ার ক্ষমতাকে কি বলা হয়? নেতৃত্ব বলা হয়। যে করিয়ে নেয় তাকে নেতা বলে। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে কর্তৃত্ব। একটা জিনিস খেয়াল করেন, এই কর্তৃত্ব মানে কি জানেন? এই কর্তৃত্ব মানে হচ্ছে আদেশ। এই কর্তৃত্ব মানে হচ্ছে আদেশ দেওয়ার অধিকার। এই কর্তৃত্ব মানে কি? আদেশ দেওয়ার অধিকার। একটু মনে রাখবেন, এটা এমসিকিউতে আসতে পারে। কর্তৃত্ব মানে হচ্ছে আদেশ দেওয়ার অধিকার। কর্তৃত্ব মানে কি? আদেশ দেওয়ার অধিকার। কর্তৃত্ব মানে কি বলাই? আদেশ দেওয়ার অধিকার। বেশি বেশি শেয়ার দিলে তো সবাই দেখে ফেলবে, তখন তো চাকরি বাজার বেশি। আরে সর্বনাশ রাকিব, আপনার তো অনেক বুদ্ধি। তাহলে এটা গেল 3 নম্বর প্রশ্ন, চলে গেল। ফাইন, আমরা 4 নম্বর প্রশ্নে চলে আসি। বলছে ব্যবস্থাপনার কোন নীতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের কর্মীর ভূমিকা হ্রাস করা হয়? 1বার, 2বার, 3বার, 4বার, 5বার, 6বার আসছে একই প্রশ্ন। 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত 6বার আসছে একটা প্রশ্ন। ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাস করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে আপনারা কেউ পারেন কিনা বলেন তো, কি হবে সঠিক উত্তর? কি হবে? অধস্তনদের দিয়ে কাজ করে নেওয়ার ক্ষমতাকে কি বলা হয় বলেন? অধস্তনদের দিয়ে কাজ করে নেওয়ার ক্ষমতাকে কি বলা হয়? এখানে আমি একটা জিনিস আপনাকে বলে দেই, একটু বোঝার চেষ্টা করেন। যারা প্রথমবারের মতো আমাদের ক্লাস দেখছেন, সোহেল স্যার টেকনিক গ্রুপ পেজে দেখলে অবশ্যই অ্যাকাউন্টিং আওয়ার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। যারা অ্যাকাউন্টিং আওয়ার ফেসবুক পেজে ক্লাস দেখতেছেন তারা সোহেল স্যার টেকনিক গ্রুপ পেজে ফলো দিয়ে রাখবেন, কারণ আমি বিষয়ভিত্তিক সাবজেক্ট গুলো যেন ভালো করেন সেই জন্য চেষ্টা করছি। অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং এর ক্লাস নিচ্ছি। আবার সোহেল স্যার টেকনিক গ্রুপে যে বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকের ক্লাস হচ্ছে। সুতরাং দুই জায়গায় যদি আপনি থাকেন, আপনার শিক্ষক নিবন্ধন ভালো একটা প্রস্তুতি হবে। যারা এডমিশনের ক্যান্ডিডেট তারা ভালো করবেন, এবং যারা হচ্ছে এইচএসসি এর ক্যান্ডিডেট তারা ইংলিশ বাংলার আলাদা করে ক্লাস পাবেন। আর অ্যাকাউন্টিং আর অলওয়েজ আপনাদের ভালোর জন্য কাজ করে ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকলে আপনার কোনো লস নাই। এইচএসসি মূলত এইচএসসি কে টার্গেট করে ক্লাস। এই জন্য এইচএসসি 26-27 ব্যাচে যারা আছো তারা অবশ্যই ল্যাবটা শেয়ার করে দাও এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে করো। আমাদের এই এফআরবি ফাইনাল রিভিশন ব্যাচ শুধু তোমাদের জন্যই মানে কি করা হচ্ছে, এক্সট্রা নিবন্ধন আর এডমিশনের ছেলেমেয়েরা ক্লাস করছে, এবং আমরা চেষ্টা করছি ওই সকল প্রশ্নগুলো নেওয়ার যেগুলো বারবার আসে। এখন বলা হয়েছে কর্মীর ভূমিকা হ্রাস। কর্মীর ভূমিকা হ্রাস নীতি অনুসারে কর্মীর ভূমিকা হ্রাস করা হয়। হেনরি ফিওলের 14টা নীতিমালার মধ্যে একটা নীতিমালা আছে কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীয়করণ। বিকেন্দ্রীয়করণ একটু বুঝে নেন, দুইটার মধ্যে পার্থক্য কি। কেন্দ্রীয়করণ মানে হচ্ছে যে প্রতিষ্ঠানের সকল প্রকারের সিদ্ধান্ত, পরিকল্পনা, লক্ষ্য নির্ধারণ এগুলো করবে ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ের স্তরে যারা থাকবে। ব্যবস্থাপনার 3টা স্তর, উচ্চ, মধ্য, নিম্ন।
যদি সকল প্রকারের ক্ষমতা, সকল প্রকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে উচ্চ পর্যায়ের উপর, সেটাকে আমরা বলি কেন্দ্রীয়করণ। আর যদি নিম্ন পর্যায়ের হাতে থাকে, একেবারে নিম্ন পর্যায়ে যারা থাকবে, যারা কর্মী লেভেলের আছে, যারা মূলত কাজ করে, তাদের কাছে যদি সেই ক্ষমতা হস্তান্তর করা হয়, সেটাকে বলা বিকেন্দ্রীয়করণ। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ডিফারেন্সিয়েশন আছে। হেনরি ফিলের যে 14টা নীতি আছে, এই 14টা নীতির মধ্যে কিন্তু বিকেন্দ্রীয়করণ নাই। তাহলে বিকেন্দ্রীকরণ হেনরি ফিলের নীতি নয়, এটা মনে রাখবেন। কারণ কি, হেনরি ফিল মনে করে যদি সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, পরিকল্পনা বা লক্ষ্য নির্ধারণ করার ক্ষমতা যদি তুমি ব্যবস্থাপনার নিম্ন পর্যায়ের হাতে ছেড়ে দাও, তাহলে এখানে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সুতরাং এজন্য সে কি করে নাই, এটাকে তার নীতির আওতাভুক্ত করে নাই। তাহলে এখানে অ্যান্সার হবে কি, কেন্দ্রীয়করণ। এখানে উত্তর হবে কি, কেন্দ্রীয়করণ। ওকে, তারপরে একজন কর্মীর আদেশদাতা হবে একজন, ব্যবস্থাপনায় এই নীতি হলো। এটা কি, এটা সবার পারা উচিত, এটা সবার পারা উচিত। আমরা না পারলেও এরপরে আমি যখন ব্যাখ্যা করব খুব দ্রুত কিন্তু আমরা আগাচ্ছি, কারণ আমাদের 50টা এমসিকিউ আজকে ফিল আপ করতে হবে। সবাই শেয়ার করছেন কিনা, সবাই শেয়ার করে দেন, এবং লাইভে একটা লাইক মানে একটা রিয়েক্ট দিয়ে দেন, একটা শেয়ার করে দেন, কমেন্টে হাইলাইট লিখে একটা কমেন্ট করতে পারেন, কমেন্টে 2-3 জনকে মেনশন করে দিতে পারেন, এবং ক্লাস শেষে যদি এই পিডিএফটা চান অবশ্যই লাইভটা শেয়ার করেন, ঠিক আছে? এইচএসসি যারা আছো তারা সবাই একটু রেসপন্স করে লাইভটা শেয়ার করে দাও। হ্যাঁ, এটার অ্যান্সার কি হবে, দ্রুত উত্তর করার চেষ্টা করি, কি হবে? মাত্র 16টা শেয়ার হয়েছে, খুবই দুঃখজনক। মাত্র 16টা শেয়ার হয়েছে, খুবই দুঃখজনক। আমরা আসলে ফ্রি ক্লাস করতে চাই, কিন্তু ক্লাসগুলো শেয়ার করতে চাই না। আমরা ফ্রি ক্লাস করতে চাই, কিন্তু ক্লাসে কোনো কন্ট্রিবিউশন রাখতে চাই না। আচ্ছা, সজল বল, হাসি, আচ্ছা আমরা মুসলিম থেকে আদর্শ ঐক্যর ফাতিহা বলছে 5-এর কো, হাসি বলছে 5-এর কো, সোমা এ, হাবিবুর রহমান এ, আরিয়ান, আইরিন আক্তার বলছে 5-এর কো, রাকিবুল 5-এর এ, রাকিব কো, আকলিমা এ, তাসলিমা, নাবিলা শেয়ার ডান। পিডিএফ চাই অবশ্যই, ওকে শেয়ার অবশ্যই, পিডিএফ তোমাকে দেওয়া হবে। ওকে, এখন কি বলা হয়েছে দেখেন, একজন কর্মীর যদি আদেশদাতা একজন হয়, মানে একজন কর্মীর একজন বস, খেয়াল করেন, ওয়ান এমপ্লয়ি ওয়ান বস, ঠিক আছে? ওয়ান এমপ্লয়ি ওয়ান বস, যদি এরকম ফরম্যাট পান, সেটাকে বলবেন আদেশের ঐক্য নীতি, ঠিক আছে? বলা হচ্ছে একজন কর্মীর যখন একজন আদেশদাতা থাকবে, তখন এটাকে বলে আদেশের ঐক্য নীতি। একজন কর্মীর যখন একজন বস থাকবে, এটাকে কি বলা হয়, আদেশের ঐক্য নীতি। আর যখন একজন কর্মীর একাধিক বস থাকবে, একজন কর্মীর একাধিক বস থাকবে কিন্তু সবার উদ্দেশ্য হবে এক, তখন এটা হবে নির্দেশনার ঐক্য নীতি। বুঝতে পারছেন দুইটার মধ্যে পার্থক্য কি? আদেশের ঐক্য হচ্ছে ওয়ান বস ওয়ান এমপ্লয়ি, আর নির্দেশনার ঐক্য নীতি বলা হচ্ছে ওয়ান এমপ্লয়ি মেনি বস। ওকে, বাট সবার গোল হচ্ছে সিমিলার, সবার গোল হচ্ছে কি সিমিলার। স্যার একটু দ্রুত আগান, পাবলিক কমে যাচ্ছে। হ্যাঁ, আমি দ্রুত আগানোর চেষ্টা করছি। ওকে, তারপরে চলে আসেন হচ্ছে পরের ক্লাস, পরের প্রশ্ন, কোন বিষয়ের সাথে জোড়া ও মৈশিকলের নীতি সম্পৃক্ত? খুবই গুরুত্বপূর্ণ। কোন বিষয়ের সাথে জোড়া ও মৈশিকলের নীতি সম্পৃক্ত? জোড়া ও মৈশিকলের নীতি হচ্ছে, জোড়া ও মৈশিকলের নীতি হচ্ছে যে মানে হচ্ছে আদেশ দেওয়ার অধিকার। যেমন তোমার পরিবারের প্রধান হতে পারে বাবা, বাবার পরে থাকতে পারে মা, মার পরে থাকতে পারে ভাই, থাকতে পারে একাধিক, তাহলে ভাই থাকলো, তার নিচে ভাইয়ের ছেলে পেলে থাকতে পারে। তাহলে চেন অফ কমান্ডটা কিন্তু এভাবে আসে, বস হচ্ছে বাবা, বাবা অর্ডার করবে মাকে, মা অর্ডার করবে ভাইদেরকে, ভাইরা অর্ডার করবে তার ফ্যামিলিকে। সো এই যে আদেশ দেওয়ার অধিকার, উপর থেকে ধারাবাহিক নিচের দিকে নেমে আসে, এটাকে বলা হয় জোড়া ও মৈশিকলের নীতি। তাহলে আদেশ দেওয়ার অধিকারটা কি? আদেশ দেওয়ার অধিকারটা হচ্ছে কর্তৃত্ব। কর্তৃত্ব মানে হচ্ছে আদেশ দেওয়ার অধিকার, একটু বলছি কিনা, আদেশ দেওয়ার অধিকার। কর্তৃত্ব মানে কি? আদেশ দেওয়ার অধিকার। কর্তৃত্ব মানে হচ্ছে আদেশ দেওয়ার অধিকার। তাহলে আদেশ দেওয়ার অধিকার ধারাবাহিকভাবে উপর থেকে নিচের দিকে নেমে আসে, এটাকে বলা হচ্ছে জোড়া ও মৈশিকলের নীতি। কে কাকে অর্ডার করবে, কে কার মানে কথা শুনবে, এটা নির্ধারণ করে দেখে জোড়া ও মৈশিকলের নীতি বলে চেইন অফ কমান্ড। এটাকে কি বলে? চেইন অফ কমান্ড বলে। ওকে, 7 নম্বর প্রশ্ন, সকল কর্মীদের প্রতি সমান আচরণ করলে কোন নীতিটির বাস্তবায়ন হয়? সকল কর্মীদের মানে কাউকে অতিরিক্ত কোনো কি না দেওয়া বা প্রায়োরিটি না দেওয়া, অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা না দেওয়া, হ্যাঁ, তাহলে সবাইকে সিমিলারলি ট্রিট করা, এই ক্ষেত্রে কোন নীতি বলে? বলে 7 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? সবাই একটু রেসপন্স করবো, সবাই রেসপন্স করবো, কেউ যেন বাদ না যায়, প্রত্যেক উত্তর করার চেষ্টা করবো, ঠিক আছে?
সবাই শেয়ার করে দেই, উপস্থিতি যেন না কমে, আমাদের উপস্থিতি বাড়াইতে হবে, ঠিক আছে? উপস্থিতি আমাদেরকে বাড়াইতে হবে, তাই সবাই শেয়ার করি। কর্তৃত্ব প্রবাহ, আচ্ছা ওটা তো 6 তো শেষ, 7 নাম্বার চলে আসছে। আমি কি একটু স্লো দেখতেছি কিনা আপনাদেরকে? আচ্ছা 7-এর, হ্যাঁ সবাইকে সমান, এইখানেই তো বলা আছে সমান। এই যে সাম্যতা, সাম্যতা কোত্থেকে আসছে? সমান থেকে আসছে, সমান থেকে আসছে সাম্যতা। তাহলে সবাইকে সমানভাবে দেখার মানে হচ্ছে কি সাম্যতা। সাম্যতা পড়ে ফেললাম। বিকেন্দ্রীকরণে কিন্তু আলোচনা হয়ে গেছে যে সকল প্রকার সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা যদি নিম্ন পর্যায়ে দেওয়া হয়, ফাইন। তারপর চলে আসুন হচ্ছে 8 নাম্বার, ডুয়াল সাবরুগেশন। এই ডুয়াল সাবরুগেশন মানে কি জানেন? ডুয়াল মানে দ্বৈত, সাবরুগেশন মানে অধীনস্থতা। অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে যে একজন কর্মীর একাধিক বস থাকতে পারে। একজন কর্মী কি থাকতে পারে? একাধিক বস থাকতে পারে। তাহলে সেটা কোন নীতির পরিপন্থী, অর্থাৎ কোন নীতির সাথে সেটা যায় না? আমরা একটু আগে শিখে আসছি, আদেশ ঐক্য নীতি আমাদেরকে বলছে যে একজন কর্মীর একজন বস থাকবে। একজন কর্মী কি থাকবে? একজন বস থাকবে, একাধিক বস থাকতে পারবে না। তবে একাধিক বস থাকতে পারবে, সেটা কোন ক্ষেত্রে? নির্দেশনার ঐক্য নীতি ক্ষেত্রে। বলছে পরিপন্থী মানে কোনটার সাথে মিলে না, মিলে না মানে আদেশের ঐক্য নীতি। কথা কি বুঝছেন? একজন বস থাকবে আদেশ ঐক্য নীতিতে, একাধিক বস থাকবে নির্দেশন ঐক্য নীতিতে। যদি বলতো কার সাথে মিলে বা কোন নীতি অনুযায়ী, তাহলে নির্দেশন ঐক্য নীতি উত্তর হইতো। বোঝা গেছে? ওকে, নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 9, ব্যবস্থাপনার কোন নীতি আলোকে দ্বৈত অধীনতা পরিহার করা হয়? ওই একই কোয়েশ্চেন, দ্বৈত অধীনতা পরিহার করা হয়। দ্বৈত অধীনতা ওই যে ডুয়াল সাবরুগেশন, এই দ্বৈত অধীনতা ইংলিশটা কি ছিল? ডুয়াল সাবরুগেশন। তাহলে এটা হচ্ছে কি আদেশের ঐক্যের নীতি। সিমিলার কোয়েশ্চেন, আদেশের ঐক্যের নীতি। এটা হচ্ছে কি আদেশের ঐক্যের নীতি। খেয়াল করেন, একটু জাস্ট বুঝেন, ঠিক আছে? ব্যবস্থাপনার কোন নীতি দ্বারা আদেশ এবং নির্দেশনার উপর থেকে, আদেশ এবং নির্দেশনাবলী, আদেশ এবং নির্দেশনাবলী উপর থেকে নিচের দিকে প্রভাবিত হয়। আমি অলরেডি এটা আলোচনা করছি, দেখে আপনারা পারেন কিনা। আমরা অলরেডি এই নীতি আলোচনা করছি, দেখে আপনারা বলেন তো কি হবে? কোয়েশ্চেন নাম্বার 10, আমাদের যেহেতু অনেকগুলো প্রশ্ন পড়তে হবে, একটু দ্রুত যাচ্ছি। বলেন 10 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেন সবাই। সবাই 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর করেন। 10 10 10। 10-এর বি, চেইন অফ কমান্ড, চেইন অফ কমান্ড, চেইন অফ কমান্ড। ওকে, সবাই একটু শেয়ার করে, উপস্থিতি কমা যাবে না কিন্তু, বারবার বলতেছি সবাই প্লিজ। মাত্র 18টা শেয়ার হয়েছে, একজনে বলতেছে, সজলই বলতেছে সে 10+ শেয়ার করছে। তাহলে আপনারা 8 জনও শেয়ার করেন নাই, ক্লাসে কিন্তু এখনো 30 জনের উপর আছেন। সবাই একটু শেয়ার করে দেন প্লিজ। আপনাদের রেসপন্সের উপরে কিন্তু আমরা ক্লাসগুলো নিচ্ছি, যদি রেসপন্স ভালো না থাকে তাহলে কিন্তু এত ক্লাসগুলো হবে না, এত ক্লাস হবে না। চেইন অফ কমান্ড, ওকে, এটা নিয়ে আর কোনো প্রশ্ন নাই, এটা চেইন অফ কমান্ড। 11 নম্বর প্রশ্ন, সকল কর্মীর প্রতি সুবিচার করা হেনরি ফিলের কোন নীতির অন্তর্ভুক্ত? সকল কর্মীর প্রতি সুবিচার করা, সকল কর্মীর প্রতি সুবিচার করা, সকল কর্মীকে একইভাবে দেখা, সবার প্রতি সিমিলার আচরণ করা, এটা হেনরি ফিলের কোন নীতির সাথে সম্পৃক্ততা? অলরেডি আলোচনা হয়েছে, সঠিক উত্তর করার চেষ্টা করেন। ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে, কি হবে উত্তর বলেন প্লিজ। সবাই একটু রেসপন্স করেন, সবাই উত্তর করার চেষ্টা করেন। দেখবেন আলোচনা হয়ে গেছে, পরে আসতে থাকবে, এটা চট করে উত্তর করে ফেলবেন। সবাই অবশ্যই লাইভটাতে রিয়েক্ট দিয়ে রাখেন, কমেন্টে আমাদের আপনাদের পরিচিত জনদেরকে মেনশন করেন, ছোট ভাই ব্রাদার যারা আছে, ক্লাসমেট, ব্যাচমেট, সবাইকে মেনশন করে দেন এবং রেসপন্স করেন। সাম্য, রাইট, অলরেডি আলোচনা হয়ে গেছে না? সাম্য অথবা সাম্যতা, সাম্যতা সমান, সমান শব্দটা যখন আসবে তখন আমরা এটাকে এই সাম্যতা, সমান, সাম্যর মধ্যে ফেলাই দিব, ঠিক আছে? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 12, স্পিরিট ডি ক্রপস কোন দেশীয় শব্দ? স্পিরিট ডি ক্রপস কোন দেশের শব্দ? এটা একটু ডিফারেন্ট একটা প্রশ্ন, দেখি কে উত্তর করতে পারেন, দ্রুত বলেন। স্পিরিট ডি ক্রপস, এটা কিন্তু ভালো একটা বাংলা আছে এবং এটা হেনরি ফিলের নীতির মধ্যেই পড়ে। সবাই একটু উত্তর করেন। হ্যাঁ একটু দেখি, 11-র বি, 12-র ডি, 12-র ডি,
স্পিরিট ডি ক্রপস, দেখেন আমি যদি আলোচনা করি, এটা হচ্ছে স্পিরিট ডি ক্রপস, এটা একটা ফ্রেজ ওয়ার্ড, এটার বাংলা হচ্ছে একতাই বল। এটা বাংলা কি? একতাই বল। এটার বাংলা হচ্ছে একতাই বল। ইউনিট অফ কমন, মানে ইউনিট অফ কমন বলা যাবে না, ওটা আদর্শ নীতি হয়ে যাবে। তাহলে একতাই বল, স্পিরিট ডি ক্রপস, একতাই বল মানে সবাই মিলেমিশে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য একত্রিত হয়ে কাজ করা, এটাকে বলে স্পিরিট ডি ক্রপস। এটা বাংলায় একতাই বল। বাংলায় বলি নাই, আমি জানতে চাইছি এটার উত্তর, এটা কোন ভাষার শব্দ? স্পিরিট ডি ক্রপস এটা ফ্রেজ। এই ফ্রেজটা হচ্ছে ফরাসি একটা ফ্রেজ। কি ফ্রেজ বলেন তো? ফরাসি ভাষা। এটা একটা ফরাসি শব্দ থেকে আসছে, যার বাংলা হচ্ছে একতাই বল। এটা হেনরি ফিওলের একটা গুরুত্বপূর্ণ নীতিমালা, যে সবাই মিলে একসাথে হয়ে কাজ করা। কথা বুঝতে পারছেন? কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13, প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলাতে কোন নীতির অনুসরণ করা উচিত? কোন নীতির অনুসরণ করা উচিত? এখানে কিছু কিছু জায়গায় মানে এত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে। আমার এক স্টুডেন্ট আমাকে এই স্লাইড গুলো রেডি করতে হেল্প করছে, তাকে আসলে তার প্রতি গ্রেটফুল। আমার এমনিতে সময় কম, তার মধ্যে ও ওর স্টাডির ফাঁকে ফাঁকে আমাকে হেল্পটা করে, এবং তার যে কোশ্চেন সিলেকশন মারাত্মক মানে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো সে নিয়েছে। তো এখানে কি বলা হয়েছে? 13 নম্বর প্রশ্ন, প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলাতে, এই যে এই জায়গাটা ইম্পর্টেন্ট, পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলাতে। মানে দেখা গেল যে আমি একটা সিচুয়েশন আমি সেট করছি, একটা সিচুয়েশন চিন্তা করে আমি একটা প্ল্যান সেট করছি, এখন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, তার সাথে সাথে আমার প্ল্যানটাও চেঞ্জ করা দরকার। সেটা হচ্ছে নমনীয়তা, ইংলিশে বলে ফ্লেক্সিবিলিটি। এর ইংলিশে কি বলে? ফ্লেক্সিবিলিটি। কি বলে? ফ্লেক্সিবিলিটি। মানে ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা বলতে বোঝায় যে যখন যে সিচুয়েশন তৈরি হবে, সিচুয়েশনকে মানে কি করতে, ফেস করতে আমি আমার মতো করে আমার পরিকল্পনাকে কি করতে পারবো, আমি চেঞ্জ করতে পারবো। এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হয় নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি। মানে নিজের মতো করে পরিবর্তন করতে পারা, মানে কোন একটা কিছু ফিক্স না, চাইলে কি করা যাবে, পরিবর্তন করা যাবে। ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবন কি ধরনের বিপ্লব ছিল? একটু দেখি, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবন কি ধরনের বিপ্লব ছিল? দ্রুত বলেন, একটু দ্রুত বলেন। একটু দ্রুত উত্তর করার চেষ্টা করেন। দ্রুত দ্রুত সবাই। এটার উত্তর কিন্তু কেউ দিতে পারে না এখন পর্যন্ত। ওকে, এটা একটু ডিফারেন্ট একটা কোশ্চেন, না পারের এই কথা। এখানে বলছে বৈজ্ঞানিক ব্যবস্থা, এই যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, এই বৈজ্ঞানিক ব্যবস্থার জনককে F.W. টেইলর। F.W. টেইলর। এই টেইলর ব্যবস্থাপনা 4টে নীতিমালা দিছে, হ্যাঁ। তো সে যখন এই বৈজ্ঞানিক ব্যবস্থা আবিষ্কার করছে, সে বলছে যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যে উৎপত্তিটা হয়েছে, এটা হচ্ছে, এটা কোন ধরনের বিপ্লব বলতেছে? এটা হচ্ছে মানসিক বিপ্লব। প্রশ্ন হচ্ছে মানসিক বিপ্লব বিষয়টা আবার কি? মানসিক বিপ্লব বিষয়টা কি? এখানে F.W. টেইলর বলছে যে এই বিপ্লবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শুধু বিপ্লব হয়েছে তার মানে উৎপাদন বৃদ্ধি করব, এটাই মূল টার্গেট না। এই উৎপাদন বৃদ্ধি ছাড়াও মালিক এবং শ্রমিক উভয়ের হচ্ছে কি মানসিক অবস্থার আমূল পরিবর্তন করা হয়েছে মূলত এই বিপ্লবের একটা মানে কি মানে হচ্ছে মূল টার্গেট ছিল যে সবাইকে তার মাইন্ডসেট কি করে ফেলা, পরিবর্তন করে ফেলা। উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে দুইজনের মানসিক অবস্থা কি করা, পরিবর্তন করা, নতুন করে চিন্তা করতে শেখা, যাতে করে আসলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি করা যায়, অর্জন করা যায়। ওকে, নেক্সট, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে মাত্র আলোচনা করলাম, এখন তো এটা না পারার কোনো সুযোগ নাই। বলেন কি হবে? কি হবে বলেন? এটার উত্তর কি হবে বলেন? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে? হ্যাঁ, 14 অনেকেই পারছেন, ভেরি গুড। এবার বলেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে? অলরেডি বলে ফেলছি, অলরেডি পারা উচিত সবার। এখনো আপনারা শেয়ার করেন না, কিন্তু আপনারা যদি শেয়ার না করেন তাহলে ক্লাসগুলো কিন্তু আসলে
মানে কন্ট্রিবিউট করতে ইচ্ছা করে না যে প্রতিদিন ক্লাস নিবো, একটু পরিশ্রম করে, যেহেতু চাকরি করি, চাকরির পাশাপাশি আপনাদের জন্য চেষ্টা করছি কিছু করার। এইচএসসি এডমিশন যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য এগুলো মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এই ক্লাসগুলো মিস করলে কিন্তু মিস হয়ে গেল। ক্লাসগুলো অবশ্যই অবশ্যই সবার করা উচিত। কি হবে? 15 এ এফ ডাব্লিউ টেলর। এই এফ ডাব্লিউ, এফ তো হচ্ছে ফেডরিক আর ডাব্লিউ তো হচ্ছে উইনস্লো। এই এফ ডাব্লিউ টেলর পূর্ণরূপ হচ্ছে ফেডরিক উইনস্লো টেলর। অনেক সময় কি হয়, এটার পূর্ণরূপটা পরীক্ষা আসতে পারে। ফেডরিক উইনস্লো টেলর। সবাই প্রত্যেকে উত্তর করার চেষ্টা করবেন, যে ফার্স্ট উত্তর করবেন তাকে আমরা ওই কোশ্চেনের উইনার উত্তর, মানে আমরা উইনার হিসেবে তাকে রিলিজ করব, মানে ডিক্লেয়ার করব। দেখি পরের প্রশ্ন থেকে। 15 নম্বর কোশ্চেন ক্লোজ। কোয়েশ্চেন নাম্বার 16। এফ ডাব্লিউ টেলর জন্মগ্রহণ করে কত সালে? কুমিল্লা বোর্ড 2021, দিনাজপুর বোর্ড 2016। দ্রুত বলেন, এফ ডাব্লিউ টেলর জন্মগ্রহণ করেন কত সালে? একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবেন, প্রত্যেকে চেষ্টা করবেন কোশ্চেনগুলো উত্তর করার। প্রত্যেকে আনসার করেন। এটা না জানারই কথা, অনেকেরই না জানার কথা। ফ্রেডরিক উইনস্লো টেলর জন্মগ্রহণ করে হচ্ছে 1856 সালে, আর মারা যায় হচ্ছে কবে? 1915 সালে হচ্ছে তার মৃত্যু, ঠিক আছে? এটা একটু মনে রাখবো। এটা হচ্ছে জন্ম আর এটা হচ্ছে মৃত্যু। ফ্রেডরিক উইনস্লো টেলর জন্মগ্রহণ করে হচ্ছে 1856 সালে, আর মারা যায় হচ্ছে 1915 সালে, ঠিক আছে? ওকে, ওকে। একটু সবাই রেসপন্স করতে হবে প্লিজ, একটু উত্তর করার চেষ্টা করেন। আপনি অনেক কিছু তো পারেন, সো না পারার তো এই যে একটা প্রশ্ন, দ্য প্রিন্সিপাল অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট গ্রন্থটির লেখককে? এটা তো অনেকেই পারার কথা। দ্য প্রিন্সিপাল অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট, এটার এই গ্রন্থের লেখককে? এটা আমার বিশ্বাস সবাই পারেন, ঠিক আছে? হ্যাঁ, এটার উত্তর করেন প্লিজ, এটার উত্তর করেন। 17 নম্বর, সাইন্টিফিক ম্যানেজমেন্টের লেখক কে? 17 গ, 17 নম্বর গ। এটা সবার পারা উচিত, সবার পারা উচিত, ঠিক আছে? কারণ ওই যে দেখেন, এফ ডাব্লিউ টেলরকে আমরা কি বলে আসতেছি? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলতেছি না? বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। তাহলে বৈজ্ঞানিকের ইংলিশ কি? সাইন্টিফিক। বিজ্ঞানিক ইংলিশ কি? সাইন্টিফিক। বৈজ্ঞানিক। আর ম্যানেজমেন্ট হচ্ছে, এখানে তো ম্যানেজমেন্ট আছেই। তাহলে সাইন্টিফিক ম্যানেজমেন্ট, সোজা কথা, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, এই জন্যই বলা হচ্ছে। তাহলে আনসার হবে কি? এফ ডাব্লিউ টেইলর। আনসার কি হবে? এফ ডাব্লিউ টেইলর। কোয়েশ্চেন নাম্বার 18। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূলনীতি কয়টি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি শুরুতে এটা বলে দিয়েছিলাম। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূলনীতি কয়টি আমি শুরুতে বলছিলাম। এই যে অনেকে পাওয়া যাচ্ছে, অনেকে নতুন যুক্ত হচ্ছেন। যারা যুক্ত হচ্ছেন সবাই অবশ্যই অ্যাকাউন্টিং আর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখেন। আমরা সুয়েল স্যার টেকনিক গ্রুপ পেজে প্রতি সপ্তাহে একটা ক্লাস নেই, কিন্তু অ্যাকাউন্টিং আর ফেসবুক পেজে প্রতিদিন ক্লাস হচ্ছে, প্রতিদিন ক্লাস হচ্ছে। বলেন কি হবে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে এফ ডাব্লিউ টেইলর, দ্য প্রিন্সিপাল অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, পাশাপাশি সেই ব্যবস্থাপনার কয়টি নীতিমালা প্রণয়ন করছে? ব্যবস্থাপনার হেনরি ফেল কয়টা নীতি দিছে? হেনরি ফেল, হেনরি ফেল নীতিমালা দিছে হচ্ছে 14টা। আর আমরা অলরেডি কিন্তু আলোচনা করছিলাম যে এ কয়টা দিছে। মুসলিম বলছেন 4টা, তাসলিমা বলছেন 4টা, শিল্পা মন্ডল, আপনি এই কোশ্চেনের উইনার হবেন যদি আপনার 4টা উত্তর সঠিক হয়। আপনি সবার উত্তর করছেন। সোমাদে বলছেন 4টা, ফাতিহা বলছেন 4টা হবে, আব্দুল্লাহ কাফি বলছেন 4টা হবে। ওকে, প্লিজ সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। যারা যারা এইচএসসি এডমিশন এবং স্পেশালি যারা 19তম শিক্ষক নিবন্ধন দিবেন ব্যবসা শিক্ষা বিভাগ থেকে, আপনাদের জন্য অ্যাকাউন্টিং আওয়ার প্রচুর পরিশ্রম করছে ইনশাআল্লাহ। নিয়মিত ক্লাসগুলো অনেক ভালো করবেন। জান্নাতুল তোবা বলছেন 4টি হবে, আকলিমা 4টি, হাসি 4টি হবে। ভেরি গুড। তাহলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার
যে উৎপত্তি হয়েছে জনক হেনরি এফডব্লিউ টেলর, সে ব্যবস্থাপনা কয়টি নীতিমালা প্রণয়ন করছে? 4টি নীতিমালা প্রণয়ন করছে। আর হেনরি ফিল আসলে বলবো হচ্ছে কয়টা? 14টা। হেনরি ফিল আসলে বলবো কয়টা? 14টা। ওকে, নেক্সট। আধুনিক ব্যবস্থাপনার জনক কে? অলরেডি আলোচনা হয়েছে কিনা বলেন। 19 নাম্বার কোশ্চেন, আধুনিক ব্যবস্থাপনার জনক কে? আধুনিক ব্যবস্থা, আমরা কিন্তু একটু ফাস্ট যাচ্ছি, আমাদের কাজ হচ্ছে আজকে আমরা বেশি প্র্যাকটিস করব এবং কম কথায় আলোচনা করব, ঠিক আছে? আধুনিক ব্যবস্থাপনার জনক কে? আধুনিক ব্যবস্থাপনার জনক কে? দ্রুত বলেন, আধুনিক ব্যবস্থাপনার জনক কে? এটা থমাস হবে না, এটা হবে থমাস। দ্রুত। কোয়েশ্চেন নাম্বার 19, আধুনিক ব্যবস্থাপনার জনক কে? এই কোশ্চেনটা দেখেন, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বহুবার কিন্তু এই প্রশ্ন পরীক্ষায় আসছে। সুতরাং এই সকল প্রশ্নগুলো মিস করার কোনো সুযোগ নাই। 19 নম্বর প্রশ্নের উত্তর ইতিমধ্যে দিচ্ছেন হচ্ছে নিহা। শিল্পা 29 নম্বরটাও বলছেন সি হবে, লুকা পেসুলের কথা বলছেন। নিহা বলছেন 19-এর বি হবে, শিল্পা আবার সি, হাসি বি, তাসলিমা বি, শুভ বি, সোমা বি, মুসলিম বি, আব্দুল্লাহ কাফি বি, ফাতিহা বলছেন 19-এর খ। ওকে, জানাল তো হচ্ছে বি। সবাই একটু প্লিজ রেসপন্স করবো। আকলিমা বলছে 19-এর বি। আবার অবশ্যই ল্যাপটপে রিয়েক্ট দিয়ে রাখি, আমাদের পেজে অ্যাক্টিভ থাকলে আপনার যখন ক্লাস শুরু হবে আপনি কিন্তু নোটিফিকেশন গুলো পেয়ে যাবেন ক্লাসে। তাহলে যারা সঠিক উত্তর দিয়েছেন, আধুনিক শব্দটাই যখন আসবে তখন উত্তর হবে হেনরি ফিওল। আর লুকা পেসেল হচ্ছে হিসাব বিজ্ঞানের জনক, থমাস পোর হচ্ছে ইউটিউবের গ্রন্থের লেখক, ঠিক আছে? আর এফডব্লিউ টেলর তো আধুনিক বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, সে ব্যবস্থাপনা নিয়ে 4টি নীতিমালা দিছে। ব্যাস হয়ে গেল। এবার বলছে হেনরি ফিওলের কোথায় জন্মগ্রহণ করেন। এবার আমরা এতক্ষণ আমরা হচ্ছে এফডব্লিউ টেলর সম্পর্কে জানছি, এবার আমরা জানবো হচ্ছে হেনরি ফিওল সম্পর্কে। কি সম্পর্কে? হেনরি ফিওল। হেনরি ফিওল, হেনরি ফিওল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করছে, এটা মনে রাখেন। হেনরি ফিওল কোথায় জন্মগ্রহণ করছে? মার্কিন যুক্তরাষ্ট্রে। আপনারা আবার চ্যাট জিপিটি ইউজ করে উত্তর দেন না তো? চ্যাট জিপিটি ইউজ করেন না, না পারলে এতে করে কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? ওকে, হেনরি ফিওল হচ্ছে 1841 সালে, হেনরি ফিওল হচ্ছে 1841 সালে তুরস্কের ইস্তানবুলে জন্মগ্রহণ করছে। হেনরি ফিওল 1841 সালে কোথায় জন্মগ্রহণ করছে? তুরস্কের ইস্তানবুলে জন্মগ্রহণ করছে। এই জন্ম সালটাও আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আর মারা গেছে কবে? সে হচ্ছে ফ্রান্সের প্যারিসে 1925 সালে মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করছে কবে? ফ্রান্সের প্যারিসে 1925 সালে। জন্মগ্রহণ করছে তুরস্কের ইস্তানবুলে। তুরস্কের কোথায়? ইস্তানবুলে। মৃত্যুবরণ করছে 1925 সালে ফ্রান্সের প্যারিসে, ঠিক আছে? ফ্রান্সের প্যারিসে। আর এফডব্লিউ টেলরের ক্ষেত্রে জন্ম ছিল 1856, মারা গেছে হচ্ছে 1915, ঠিক আছে? আর হেনরি ফিওল হচ্ছে আধুনিক ব্যবস্থা জনক, এফডব্লিউ টেলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। হয়ে গেল, পারা গেছে আশা করছি। কোয়েশ্চেন নাম্বার 21, কোনটি প্রশাসনের অন্তর্ভুক্ত? কোনটি প্রশাসনের অন্তর্ভুক্ত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনটি প্রশাসনের অন্তর্ভুক্ত? প্রশাসন মানে বুঝুন তো, যে সবাইকে কন্ট্রোল করে। প্রশাসন মানে কি? যারা একটা প্রতিষ্ঠানকে চালায়, এডমিন বলা হয়। কি বলা হয়? অ্যাডমিনিস্ট্রেশন। কি বলা হয়? অ্যাডমিনিস্ট্রেশন, যারা চালায়, ঠিক আছে? তো এখানে কি হবে বলেন তো? অ্যাডমিনিস্ট্রেশন কোনটি? অ্যাডমিনিস্ট্রেশনের অন্তর্ভুক্ত কি হবে? দ্রুত বলেন। কোয়েশ্চেন নাম্বার 21, কোনটি প্রশাসনের অন্তর্ভুক্ত? সোহেল স্যার টেকনিকুরের পেজে অনেক ভাই বোন ক্লাস করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দিয়েন। এবং যারা এই ব্যবসা শিক্ষা বিভাগ থেকে প্রস্তুতি নিচ্ছেন, সবাই অবশ্যই অ্যাকাউন্টিং ও ফেসবুক পেজে কানেক্ট থাকবেন, কারণ আমরা এখানে সপ্তাহে একদিন ক্লাস নিচ্ছি, কিন্তু আমাদের অ্যাকাউন্টিং ও ফেসবুক পেজে প্রতিদিনই আমরা ক্লাস নিচ্ছি, ঠিক আছে? সবাই একটু লাইভটা শেয়ার করে দিয়েন।
মুবারক হোসেন বলছেন 4 হবে, বোরহান বলছেন 21-এর ডি, শুভ খান 21-এর ডি। এটা ইজি। প্রতিষ্ঠান চালায় কারা? সব নিয়ম নীতি নির্ধারণ করে কারা? প্রধান নির্বাহী, তাই না? সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, তাই না? চিফ এক্সিকিউটিভ, প্রধান নির্বাহী। স্যার আজকে নতুন জয়েন করেছি, যেদিন ক্লাস হবে আমাকে নোটিফিকেশন দেন। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন, ওখানে নোটিফিকেশন পেয়ে যাবেন। 01757398303। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে নক করলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব। আপনি কোন ব্যাকগ্রাউন্ডের নিবন্ধন দিচ্ছেন, এডমিশন নাকি এইচএসসি, বলবেন, আমি অ্যাড করে দিব। ওখানে তো নোটিফিকেশন পাবেন। পাশাপাশি আমাদের প্রতিদিনই ক্লাস অলমোস্ট রাত 9টায়, প্রতিদিন অ্যাকাউন্টিং আর ফেসবুক পেজে ক্লাস রাত 9টায়। কোনোদিন ক্লাস না হলে আমরা আগের দিন বলে দিই। বলছে প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নিচে কোনটি? প্রশাসনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ প্রশাসন, চিফ। এরা কিন্তু ব্যবস্থাপনার কোন স্তরে থাকবে? উচ্চ স্তরে থাকবে। কোথায়? উচ্চ স্তরে। তাহলে উচ্চ স্তরে কি থাকবে? বাস্তবায়ন করা তাদের কাজ, দৈহিক শ্রম কাজ নাকি যোগাযোগ করা? না। খেয়াল করেন, ব্যবস্থাপনার এই দৈহিক শ্রমের কাজটা করে একবারে নিম্ন পর্যায়ে যারা থাকে, ব্যবস্থাপনার নিম্ন স্তরে যারা থাকে। এই বাস্তবায়নও এরাই করে। যোগাযোগ কারা করে? মধ্য পর্যায়ে ব্যবস্থাপনা করে। আর চিন্তন মানে থিঙ্কিং, মানে চিন্তা করা, কোন একটা বিষয় নিয়ে কোন একটা কিছু ডেভেলপ করা, চিন্তা করা, এই কাজটা করে ব্যবস্থাপনা উচ্চ পর্যায়ে। আর উচ্চ পর্যায়ে তাহলে প্রশাসন থাকতেছে, তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে কি? চিন্তন, মানে চিন্তা করা। কথা কি বুঝতে পারছেন? চিন্তন মানে কি করা? চিন্তা করা। ওকে। তারপর আসেন, কোনটি প্রতিষ্ঠানের চক্ষু স্বরূপ বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনটি প্রতিষ্ঠানের চক্ষু স্বরূপ বলা হয়? কোনটিকে প্রতিষ্ঠানের চোখ বলা হয়? যে এই চোখ দিয়ে একটা প্রতিষ্ঠানকে দেখা যায়। এটা প্রতিষ্ঠান কেমন চলবে সেটা বোঝা যায় কি দিয়ে? এর মাধ্যমে। বলেন তো কি হবে? 23 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? 23, কোয়েশ্চেন নাম্বার 23। যারা নতুন যুক্ত হচ্ছি সবাই পেজে ফলো দিয়ে রাখি, ইনশাআল্লাহ আগামীকালকেও ক্লাস হবে। যারা নতুন যুক্ত হয়েছি তারা পেজে ফলো দিয়ে রাখি, আগামীকালকেও ক্লাস হবে। লাইভটা অবশ্যই শেয়ার করে দেই, এবং ক্লাসগুলো আমাদের অ্যাকাউন্টিং এর ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দিব। ওখান থেকে আপনারা কিন্তু ক্লাসগুলো করে নিতে পারবেন। অর্থাৎ রেকর্ড ক্লাস, ফেসবুকে 1 মাসের বেশি রেকর্ড থাকে না, এজন্য আমাদের অ্যাকাউন্টিং ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো আপনি করতে পারবেন। এই চ্যাপ্টার আমি আশা করি এর বাইরে আর কিচ্ছু পড়ার প্রয়োজন নাই। অনেক গুরুত্বপূর্ণ সকল এমসিকিউ নিয়ে কিন্তু আজকে ক্লাসটা হচ্ছে। আচ্ছা, 23-এর বি, আকলিমা বলছেন, সাজ্জাদ বলছেন 23-এর বি হবে, মিশু বলছেন 23-এর বি, ফাতিহা বলছেন 23-এর গ হবে। ওকে, নিহা বলছেন 23-এর বি হবে। ওকে, সবাই একটু চেষ্টা করি। ভেরি গুড। ব্যবস্থাপনা, তাই না? ওকে, ডান। তারপর আসেন, ব্যবস্থাপনা নীতিমালা অন্তর্ভুক্ত নয়। ব্যবস্থাপনার নীতিমালা, ব্যবস্থাপনা নীতিমালা হচ্ছে হেনরি ফিল্ড যে 14টা নীতিমালা দিছে, তার মধ্যে অন্তর্ভুক্ত নয় কোনটা? বলছে নির্দেশনার ঐক্য নীতি। অলরেডি আলোচনা হয়ে গেছে যে ওয়ান এমপ্লয়ি মেনি বস, বাট সবার গোল এক। একতায় বল, স্প্রেড দি ক্রপস, ফরাসি একটা শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে সবাই মিলে একসাথে কাজ করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা। আদর্শের ঐক্য নীতিতে বলা আছে ইউনিট অফ কমান্ড, আর ওটা হচ্ছে ইউনিট অফ ডিরেকশন। বলা হয়েছে যে এখানে ওয়ান এমপ্লয়ি ওয়ান বস, একজন কর্মীর একজন কি থাকবে? বস থাকবে। তাহলে এরকম কোন নীতিমালা ব্যবস্থাপনার নীতিমালার মধ্যে অন্তর্ভুক্ত নয়। পেট বেচে ক্লাস তো আমরা, স্যার আপনার হোয়াটসঅ্যাপ এসএমএস দিয়েছে, আমাকে গ্রুপ অ্যাড করে দেবো। ওকে, মোবারক অ্যাড করে দিব। পেট বেচে ক্লাস, পেট বেচে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে। আগামীকালকে আবার 11টা 30-এ ক্লাস হবে। অলরেডি আজকে হয়েছে। আজকে ইলেকট্রিসিটির জন্য 11টা ক্লাসটা নিতে পারি না, আমরা ক্লাস নিচ্ছি হচ্ছে আপনার 3টা 30-এ। আর হচ্ছে আগামীকালকে ক্লাসটা 11টা 30 নিব, যদি ইলেকট্রিসিটির কোনো প্রবলেম না থাকে। ঠিক আছে, ডান। তাহলে এটা হয়ে গেল 24, প্রবলেম সলভ। কোয়েশ্চেন নাম্বার 25, জনাব আলম একটি প্রতিষ্ঠানে কর্মরত। তিনি উৎপাদন 10% বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত নিলেন। মিস্টার আলম কোন স্তরের ব্যবস্থাপক? আমরা অলরেডি আলোচনা করে ফেলছি যে ব্যবস্থাপনার স্তর হচ্ছে কয়টা? 3টা, উচ্চ, মধ্য, নিম্ন। এই উচ্চ পর্যায়ে যারা আছে তারা সকল প্রকার সিদ্ধান্ত গ্রহণ করে, ঠিক আছে। আর নিম্ন পর্যায়ে যারা আছে তারা হচ্ছে বাস্তবায়ন করে, ঠিক আছে। আর মাঝখানে যারা থাকে, মধ্য পর্যায়ে যারা থাকে, এরা হচ্ছে এদের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে, ব্রিজের মতো কাজ করে। কথা বুঝতে পারছেন? তাহলে ঘটনা কি বলেন এবার? আলম তো একটা প্রতিষ্ঠানে কাজ করে এবং তিনি 10% উৎপাদন বৃদ্ধি নীতিগত সিদ্ধান্ত নিছে। তাহলে এখন সে কোন পর্যায়ে আছে? সে উচ্চ পর্যায়ে আছে, মধ্য পর্যায়ে আছে, নাকি নিম্ন পর্যায়ে আছে? বলেন।
নিহা বলছেন 25-এর এ, সাজ্জাদ বলছেন এ হবে, জান্নাতুল তুবা বলছেন 25-এর এ হবে। সবাই রেসপন্স করে প্লিজ। যারা ক্লাস আছে প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করি, ভুল হইতে পারে কিন্তু আমাদের আলোচনার ভিত্তিতে কিন্তু আপনার ভুলগুলো সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলিম হোসেন 5-এর ক, 25-এর ক হবে। সবাই সবাই একটু রেসপন্স করেন প্লিজ, প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করেন। ওকে, মিশু, শুভ, তাসলিমা, মাইশা, পার্থ, সুফি, হাসি, মুবারক, আকলিমা। আজকে কিন্তু অনেক নতুন মুখ দেখা যাচ্ছে, অনেকে নতুন প্রথমবারের মতো দেখছি। তাহলে এটা একেবারে ইজি। 25 নম্বর প্রশ্নের উত্তর হবে উচ্চস্তর। ডান। কোয়েশ্চেন নাম্বার 26। কোয়েশ্চেন নাম্বার 20, হেনরি ফিউলের কোন নীতিতে কর্মীর সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা হ্রাস করা হয়? অলরেডি এটা একবার পড়ানো হয়েছে, দেখি এবার আপনারা পারেন কিনা। কোন নীতিতে কর্মী, কর্মী মানে বুঝেন তো, কর্মী মানে নিম্ন পর্যায়ে যারা আছে ওদের কথা বোঝানো হচ্ছে। সো কোন নীতিতে বলা হয়েছে যে কর্মীরা সিদ্ধান্ত নিতে পারবে না? বলেন। এটা অলরেডি আলোচনা করেছে 26, ইতিমধ্যে একবার আলোচনা করেছে। এবার বলেন এটা সঠিক উত্তর কি হবে? 26 এর সঠিক উত্তর কি হবে? যারা স্টিল আমাদের লাইভে লাইক দেন নাই ভাই, একটা লাইক তো দেন, একটা শেয়ার করেন না। প্রোফাইল থেকে তো কত কিছু শেয়ার করেন আপনারা। আপনারা নিবন্ধনের, এইচএসসি, এডমিশনের অনেক গ্রুপে যুক্ত থাকেন, আপনাদের নিজেদের গ্রুপ আছে, কলেজের গ্রুপ আছে, এগুলাতে শেয়ার করেন। আপনার মাধ্যমে তো স্যার অ্যাকাউন্টিং সিকিউ ক্লাস নিলে ভালো হইতো। অ্যাকাউন্টিং এর সিকিউ ক্লাস হচ্ছে তো, নেহা আপনি কি মনে হয় ক্লাস করেন না? আজকে প্রথম ম্যানেজমেন্টের ক্লাস নিচ্ছি, লাস্ট 2 সপ্তাহ ধরে অ্যাকাউন্টিং এর ক্লাসই হয়েছে। লাস্ট 2 সপ্তাহ ধরে অ্যাকাউন্টিং এর ক্লাস হয়েছে এবং আমরা টোটালি 5টা চ্যাপ্টারের এমসিকিউ এবং সিকিউ কমপ্লিট করছি। এমসিকিউ প্লাস সিকিউ কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে? সো এই ক্লাসগুলো আপনি আমাদের অ্যাকাউন্টিং এর ইউটিউব চ্যানেল থেকে করে নিতে পারবেন। ওকে, ডান। 26, তাহলে বলেন তো কর্মীর কার ক্ষেত্রে? কেন্দ্রীয়করণের ক্ষেত্রে, তাই না? কেন্দ্রীয়করণের সকল প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবে কে? ব্যবস্থাপনা উচ্চ স্তরে যারা আছে তারা। আর আদর্শ ঐক্যনীতি আলোচনা হয়েছে, নির্দেশনা ঐক্যনীতি আলোচনা হয়েছে, এটা আলোচনা হয়েছে, কার্য বিভাজন আলোচনা হয়েছে। অলরেডি এগুলো আলোচনা করা শেষ। ডান। ওকে, কোয়েশ্চেন নাম্বার 27, সব ম্যানেজমেন্ট গ্রন্থটি কার লেখা? সব ম্যানেজমেন্ট গ্রন্থটি কার লেখা বলেন। এগুলা একটু একটু মানে হচ্ছে কঠিন প্রশ্ন হয়ে যাচ্ছে, একটু কঠিন হইতেই হবে, মাঝে মাঝে কঠিন না হলে হবে না। বলেন এটার উত্তর কি হবে? সব ম্যানেজমেন্ট কি লিখছে? 27, সব ম্যানেজমেন্ট গ্রন্থটি কার লেখা? এই সব ম্যানেজমেন্ট ইউনিক কোশ্চেন, আপনাদের না পারার কথা। এই সব ম্যানেজমেন্ট বইটাও লিখছে কে? এফ.ডব্লিউ. টেলর। এফ.ডব্লিউ. টেলর 1903 সালে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং শ্রম ব্যবস্থাপনা নিয়ে মূলত তার এই সব ম্যানেজমেন্ট বইটি রচনা করেন, ঠিক আছে? তাহলে কে লিখছে এটা? এফ.ডব্লিউ. টেলর। তানজিলা, তালহা আপনাকে প্রথমবারের মতো দেখলাম, আকলিমা, মিশু, মিশু আগে ক্লাস করছে, সফিরোজ, মোবারককে প্রথমবার দেখলাম, আবুল খায়েরকে প্রথমবারের মতো দেখলাম, অনেককে একেবারে নতুন দেখছি, মনে হচ্ছে যে প্রথমবার ক্লাস করছেন। পার্থ বণিককেও প্রথমবারের মতো দেখলাম। ওকে, কোয়েশ্চেন নাম্বার 28, একটু সৃজনশীল টাইপের কোয়েশ্চেন, দেখি আপনারা পারেন কিনা। বলছে মিস্টার রফিককে, মিস্টার রফিককে হ্যাঁ বাবা আসো। মিস্টার রফিককে একটি প্রতিষ্ঠানের, মিস্টার রফিককে কি বলা হয়েছে দেখেন তো, এটা পারেন কিনা আপনারা? এই প্রশ্নটা পারেন কিনা দেখেন। মিস্টার রফিককে একটি কোম্পানির মহাব্যবস্থাপক করা হলো। আচ্ছা বলেন, মহাব্যবস্থাপক বললে সে ব্যবস্থাপনা কোন স্তরে চলে যাবে? মহাব্যবস্থাপক সে নিশ্চয়ই প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে ব্যবস্থাপনার মধ্যে চলে যাবে। প্রথমে তিনি যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে, খুবই গুরুত্বপূর্ণ মানে হচ্ছে ইম্পর্টেন্ট একটা লাইন এখানে আছে, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে, কোথায় বলেন তো? এই লাইনটা, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে, সঠিক বস্তুকে সঠিক স্থানে। এখানে দুইটা প্রবাদ বাক্য আছে, এটা হচ্ছে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে, সঠিক বস্তুকে সঠিক স্থানে। যদি এই কাজটা করা যায়, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে রাখা, সঠিক বস্তুকে সঠিক স্থানে রাখা,
তাহলে প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শৃঙ্খলা থাকে। মানে যে যে কাজ ভালো পারে, যে যে কাজটার জন্য পারফেক্ট থাকে সেই কাজটা করতে দেওয়া। তারপর ধরুন হচ্ছে যে জিনিসটা যে জায়গায় থাকা উচিত সেখানে থাকা। এখন আমি পড়াইতেছি এদিকে, এখন যদি আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে রাখি আপনারা কি জিনিসটা দেখতে পারবেন? পারবেন না তো। সো এটা একটা বিশৃঙ্খলা হয়ে গেল না? এটাই। তাহলে এখানে বলা হয়েছে কি, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে রাখা, সঠিক বস্তুকে সঠিক স্থানে রাখাই হচ্ছে কি শৃঙ্খলা থাকে। প্রতিষ্ঠানে কি থাকে? শৃঙ্খলা থাকে। তাহলে এটা মনে থাকবে আপনাদের। এটা এই প্রবাদটা মনে রাখবেন। এই প্রবাদ দেখছেন মানে উত্তর করে দিবেন শৃঙ্খলা নীতি। প্রবাদ দেখলে উত্তর করবেন কি শৃঙ্খলা নীতি। ডান। ওকে, কোয়েশ্চেন নাম্বার 29, ব্যবস্থাপনার 14টি মূলনীতির কথা কে বলছে? এটা না পারলে আমারে মাইরা ফেলেন, না তো আপনারা মরে যান। কি হবে বলেন? এটার উত্তর সবার কাছ থেকে চাই। এই প্রশ্নের উত্তর আমরা সবার কাছ থেকে চাই। এই প্রশ্নের উত্তর সবাই করেন, এটার উত্তর সবাই দেন। কি হবে বলেন? যারা অ্যাকাউন্টিং আওয়ারে প্রথমবারের মতো ক্লাস করছেন, আমি সবাইকে অনুরোধ করবো প্লিজ আমাদের পেজে ফলো দিয়ে রাখেন। কারণ অ্যাকাউন্টিং আর অলওয়েজ প্রতিদিন সপ্তাহে 7 দিনের মধ্যে মোস্ট প্রবাবলি 5 থেকে 6 দিনই আপনাদের জন্য ফ্রি ক্লাস দিচ্ছি। আমাদের তো পেড কোর্স আছে, পেড কোর্সের মতো ক্লাস হচ্ছে। এটার উত্তর কি হবে বলেন? এটা সবাই পারবেন, সবাই। আজকে ম্যানেজমেন্ট ক্লাস হলো, আগামীকালকে আমরা কি নিব বলেন? আমরা আরো কিছু এমসিকিউ আছে আমরা দেখব। তার আগে আপনারা বলেন, আমরা তো অ্যাকাউন্টিং এর অলমোস্ট 10টা ক্লাসের মতো নিছি, 10টা থেকে 12টা লাস্ট 2-3 উইকসে। এখন আমরা কি ক্লাস নিব আপনাদের জন্য বলেন? এখন আপনাদের জন্য কি ক্লাস নিব বলেন? দাও। এটার উত্তর করেন আর একটু কমেন্টে মতামত দেন। হ্যাঁ, 29-এর ক হবে হেনরি ফিল, কোনো সন্দেহ নাই, হেনরি ফেল। আচ্ছা, এফডব্লিউটেল এর কয়টা দিছে? হেনরি ফেল দিছে 14টা, এফডব্লিউ দিছে 4টা। এইখানে হচ্ছে এই রবার্ট ওয়েন হচ্ছে আরেকটা কাজ করছে, তাকে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয়। এটা একটু মনে রাখেন, শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক। শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক তাকে কি বলা হয়? শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয়। সুফি বলছেন ফাইন্যান্স নিতে, তাসমিমা বলছেন ফাইন্যান্স, জান্নাত বলছেন ফাইন্যান্স, আমারও অন্যার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা স্যার, ম্যানেজমেন্ট, ওকে, ফাইন্যান্স, ওকে, আমার কাছে যাও। ওকে, আচ্ছা, ফাইন্যান্স চাচ্ছেন, ইনশাল্লাহ ম্যানেজমেন্ট নিলে ভালো হয়। ওকে, আমরা দরকার পর ডাবল ক্লাস নেবো। আপনাদের ওপিনিয়ন আমাদের কাজে লাগবে। কারণ হচ্ছে আপনারা কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট কে আছেন এখানে একটু কমেন্টে জানেন। কে কোন ব্যাকগ্রাউন্ডের, এইচএসসি কারা, এডমিশন কারা, নিবন্ধন কারা, একটু দ্রুত বললেন, তাহলে আমাদের ক্লাসের মানে ডিসিশন নিতে সুবিধা হয়। ফাইন্যান্স প্রথম এন্ড সেকেন্ড পেপার, ওকে, ফিনান্স, ওকে, সোমা ম্যানেজমেন্ট, ওকে, ডান। আমরা পড়তে কথা বলি, পড়তে আলোচনা করি। কোনটি এফডব্লিউটেল এর অবদান বহির্ভূত? আচ্ছা, এটা আমাদের দরকার পড়বে না মনে হয়, পরের কোশ্চেনে যায়, একটু কঠিন হয়ে যায়। কর্মীদের বিশেষজ্ঞ করে তোলার জন্য প্রতিষ্ঠান কোন নীতির অধিক প্রয়োজন? কর্মীদের বিশেষজ্ঞ করে তোলার জন্য কোন নীতির প্রয়োজন বলেন তো? আমি নিবন্ধন দিব এইচএসসি 26, ওকে, সোফি এইচএসসি 26। মূলত আপনাদের এইচএসসি 26-এর জন্য কিন্তু ক্লাসগুলো হচ্ছে। জান্নাত, সুফি, আপনারা কিন্তু এই ক্লাসগুলো মিস করেন না। অ্যাকাউন্টিং এর অলরেডি আমরা 5টা চ্যাপ্টার পড়াই ফেলছি। শেয়ার ইস্যু পড়াইছি, ঠিক আছে, তারপরে অনুপাত বিশ্লেষণ পড়াইছি, সিকিউ এমসিকিউ বোথ কমপ্লিট, ব্যাংক সমন্বয় বিবরণী পড়াইছি, তারপরে অবচয়ের চ্যাপ্টারটা পড়াইছি, দৃশ্যমান মূল্যায়ন, তারপরে রেওয়া মিল পড়াইছি, ঠিক আছে। ইনশাল্লাহ সামনে আরো ক্লাস লোডিং। একেবারে এইচএসসি 26 যারা রেগুলার ক্লাস করবেন। এডমিশন কি ফিনান্স পরীক্ষা কি হবে? হ্যাঁ, যারা 7 কলেজ এবং 7 জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসবে না, 7 কলেজের ভর্তি পরীক্ষায় ফিনান্স বা মার্কেটিং থেকে উত্তর করতে হবে। 7 কলেজের ভর্তি পরীক্ষায়, 7 কলেজ বলতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আপনাকে ফিনান্স থেকে উত্তর করা লাগবে। ওকে, এইচএসসি এর অনেকে দেখতে পাচ্ছি, ভেরি গুড। আচ্ছা, এটার উত্তর করেন, কর্মীদের বিশেষজ্ঞ তোলার জন্য প্রতিষ্ঠান কোন নীতির প্রণয়ন করতে হবে?
ওকে, তাহলে এটা আমরা শুরুতে আলোচনা করছিলাম কার্য বিভাজন। কাজকে তার প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে যে যে কাজ ভালো পারে তাকে সেই কাজ করতে দেওয়া হচ্ছে কার্য বিভাজনের নীতি। তাহলে আগামীকালকেও রাত 9টায় আমাদের ক্লাস আছে, আপনারা মনে রাখবেন। আমরা জাস্ট আপনাদেরকে জানাই দিব কোন সাবজেক্টে ক্লাস নিব, যেটা রেসপন্স বেশি হবে সেটারই ক্লাস হবে, ঠিক আছে? যে টপিকের রেসপন্স বেশি সেটার ক্লাস হবে। ওকে, প্রশাসনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক কে বলেন? এগুলা এখন একটু আমরা আনকমন কোশ্চেনের দিকে আসছি। অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট, প্রশাসনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক কে? চ্যাট জিপিটি ইউজ করেন না আবার, ঠিক আছে? এটার উত্তর কি হবে বলেন? নিবন্ধনের জন্য আলাদা একটা গ্রুপে ক্লাস করার কথা বলছিলেন, এদের পর থেকে একটা কোর্স চালু করার খুব ভালো। আমরা কোর্সের ব্যাপারে চিন্তা করবো ইনশাল্লাহ। আপাতত ফ্রি ক্লাসগুলো করেন, সার্কুলার হওয়ার একটু যখন আমরা জানি আগামী সপ্তাহে সার্কুলার আসতে পারে ইনশাল্লাহ, আমরা তখন বিষয়ভিত্তিক আমরা বিশ্বভিত্তিক পাশাপাশি স্কুল লেভেলের জন্য আমরা কোর্স ওপেন করার একটা প্ল্যান করব। তবে ফ্রি ক্লাসগুলো যা হচ্ছে এগুলা করলেও একজন স্টুডেন্টের পক্ষে যথেষ্ট ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। ওকে, ডান। তাহলে এটার উত্তর কি বলছেন? 32-এর বি। আকলিমে বলছেন 32-এর বি, মিশু বলছেন 32-এর সি। আব্রাহাম মাজলু, আব্রাহাম মাজলু মনে হয় এখানে কোনো বিষয় আছে না। আব্রাহাম মাজলু হচ্ছে চাহিদা সোপান তত্ত্বর মানে হচ্ছে উদ্ভাবক, যেখানে 5টা স্তর বলেছে: জৈবিক চাহিদা, সামাজিক চাহিদা, নিরাপত্তা চাহিদা, আত্মতৃপ্তি, আত্মপ্রতিষ্ঠার চাহিদা। হেনরি ফেওল তো চলেই গেল, হেনরি ফেওলের কথা তো আমরা বললাম। আর মানে রবার্ট ওয়েনের কথা তো আমরা অলরেডি বলছি। তাহলে 32-এর কি হবে বলেন? কনফিউজিং উত্তর দেখা যাচ্ছে, সবাই একটু যার যার মতো করে অ্যান্সার করার চেষ্টা করি। দ্রুত। আমাদের অ্যাকাউন্টিং আওয়ারের ছোট্ট সিইও ক্লাসে একটু ডিস্টার্ব করে, মাঝে মাঝে আপনি একটু চিল্লা হল্লা শুনবেন, এটা আসলে অন্যভাবে নিবেন না। ওকে, এটার উত্তর যারা বি দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তর হচ্ছে বি, হেনরি ফেওল। এফডব্লিউ টেলর তো শপ ম্যানেজমেন্ট, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট পড়ছি। রবার্ট ওয়েন হচ্ছে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক। আব্রাহাম মাজলু হচ্ছে চাহিদা সোপান তত্ত্বের জনক, অলরেডি আলোচনা করা ডান। কোয়েশ্চেন নাম্বার 32, শ্রম বিভাজনের জন্য কোন নীতিটি আবশ্যক? শ্রম বিশেষায়নের জন্য, শ্রমের বিশেষায়নের জন্য কোন নীতিটা প্রয়োজন? বিশেষায়ন শব্দটার মানে হচ্ছে যে যে কাজ ভালো পারে তাকে সেই কাজ করতে দাও, যে যে কাজের জন্য উপযুক্ত তার সেই কাজটা করতে দাও, তাহলে কি হবে? সে স্কিলড হবে, এই কাজের আউটপুট ভালো হবে, হ্যাঁ, সে কাজের কি আসবে? রেজাল্ট ভালো আসবে। সেটা হচ্ছে কি? কার্য বিভাজন। কার্য বিভাজন সেটাকে কি বোঝাচ্ছে? কার্য বিভাজনের নীতি বলা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 33 ডান। কোয়েশ্চেন নাম্বার 34, চেইন অফ কমান্ড ব্যবস্থাপনা কোন নীতির মর্মার্থ? এটা পারা উচিত, অলরেডি আলোচনা করা হয়েছে। চেইন অফ কমান্ড ব্যবস্থাপনার কোন নীতির মর্ম কথা? চেইন অফ কমান্ড বলেন। অলরেডি আলোচনা করা শেষ, আমরা কিন্তু একবারে ক্লাসের শেষ দিকে আছি, সবাই একটু আনসার করার চেষ্টা করেন। চেইন অফ কমান্ড ব্যবস্থাপনার কোন নীতির মর্ম? কোয়েশ্চেন নাম্বার 34। জান্নাত প্রথম উত্তর করছো, জোড়া অময় শিকল। এইচএসসি স্টুডেন্ট যারা আছে মূলত তারাই হচ্ছে অন ফায়ার, মানে সব ম্যাক্সিমাম কোশ্চেন উত্তর তারাই আগে দেয়, কারণ তারা তো পড়ার মধ্যে আছে, তো এই জন্য তাদের উত্তরগুলো আসলে সঠিক হয়। আকলিমা 34-এর এ, হাসি এখনো 33-এ আসে, তাসলিমা 34-এর এ, 34-এর এ, আকলিমা 34, হাসি 35-এ চলে গেছি। 34-এর এ রাইট, জোড়া অময় শিকল, তাই না? জোড়া অময় শিকল মানে হচ্ছে চেইন অফ কমান্ড, জোড়া অময় শিকল হচ্ছে চেইন অফ কমান্ড। ওকে ডান। কোয়েশ্চেন নাম্বার 35, ক্ষমতার উৎস সম্পর্কে তথ্য প্রদান করেন কে? ক্ষমতার উৎস সম্পর্কে তথ্য প্রদান করে কে? ক্ষমতার উৎস সম্পর্কে তথ্য প্রদান করে, এগুলো কিন্তু কঠিন কোশ্চেন। এটার সঠিক উত্তর কি হবে বলেন? ক্ষমতার উৎস সম্পর্কে তথ্য প্রদান করে কে? ক্ষমতার উৎস সম্পর্কে তথ্য প্রদান করে কে? ক্ষমতার উৎস সম্পর্কে তথ্য প্রদান করে কে? কোয়েশ্চেন নাম্বার 35, দ্রুত বলেন। থার্টি ফাইভ এর ডি, জেমস ওয়াট।
তাসলিমা বলছেন 35 এর এ। বাকিরা কি হবে দ্রুত বলেন, আমরা কিন্তু ক্লাসের একেবারে শেষের দিকে। জেমস স্টুয়ার্ট, 35 এর এ জান্নাত। আমি আমি একটু কনফিউজড, এটার উত্তর কি জেমস স্টুয়ার্ট হবে নাকি জেমস ওয়ার্ড হবে, একটু আপনারা একটু দেখে নিয়েন। ওকে, কোশ্চেন নাম্বার 36, প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে। এটা অলরেডি আলোচনা হয়েছে, এটার সঠিক উত্তর আপনারা দিতে পারবেন। এটা ইতিমধ্যে আলোচনা শেষ, আমরা ক্লাসের শেষের দিকে আছে, হয়তো বা 2-4টা এমসিকিউ আছে। প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলিয়ে কোন নীতির অনুসরণ করা হয়, ইতিমধ্যে আলোচনা শেষ। আগামীকালকে যদি ম্যানেজমেন্ট ক্লাস হয়, কোন টপিকের ক্লাস করতে চান জানাবেন, অ্যাকাউন্টিং কোন টপিক, ফিনান্স কোন টপিক। আমরা এই টপিক গুলো একটু আপনাদের জানতে চাই, কারণ আপনাদের যে টপিক গুলোতে বেশি সমস্যা, আমরা সেই টপিক গুলোতে ক্লাস নিতে চাই। ওকে, তাহলে এটা নমনীয়তা, এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না, এটা কি নমনীয়তা। ডান। কোয়েশ্চেন নাম্বার 37, ব্যবস্থাপনা কূটনীতি আলোকে প্রতিষ্ঠানের অধস্তনদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধিক সুযোগ দেওয়া হয়। এবার পারবেন 37, এটাও পারা উচিত, আলোচনা করা শেষ। 37 আলোচনা করা শেষ, বলে ফেলেন কি হবে। যারা স্টিল লাইভটাতে রিঅ্যাক্ট দেন নাই, সবাই রিঅ্যাক্ট দিয়ে দেন প্লিজ। যারা সুয়েল স্যার টেকনিক গ্রুপ পেজে ক্লাস দেখছেন, তারা অবশ্যই অ্যাকাউন্টিং আওয়ারকে ফলো দেন। যারা অ্যাকাউন্টিং আওয়ারে ক্লাস দেখছেন, যারা সুয়েল স্যার টেকনিক গ্রুপকে ফলো দেন, দুই জায়গায় থাকেন, ইনশাল্লাহ আপনাদের প্রস্তুতি ভালো হবে। ওকে, সবাই একটু যে যে চ্যাপ্টারের ক্লাসটা একটু দ্রুত বলেন। আর আমাদের অ্যাকাউন্টিং আওয়ার ইউটিউব চ্যানেল আপনি একটু অ্যাড হয়ে যান, আপনি অনেক বেশি উপকৃত হবেন। কারণ আমাদের অ্যাকাউন্টিং আওয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রায় 200-র উপরে ক্লাস আপলোড করে রাখছি, 200-র উপরে ক্লাস আপনি আমাদের অ্যাকাউন্টিং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে বলছে ব্যবস্থাপনা কূটনীতি আলোকে প্রতিষ্ঠানের অধস্তনদের, খেয়াল করেন, অধস্তন মানে কি, যারা যারা অধস্তন মানে একটু নিচের লেভেলে আছে, তারা নিম্ন পর্যায়ে ব্যবস্থাপনা আমরা বলতে পারি। তো তাদেরকে সিদ্ধান্ত গ্রহণের অধিক সুযোগ দেওয়া হয়, সেটা হচ্ছে বিকেন্দ্রীয়করণ। এটা হচ্ছে কি বিকেন্দ্রীয়করণ, এবং এই বিকেন্দ্রীয়করণকে হেনরি ফেউলের নীতি বলা যাবে না। হেনরি ফেউলের নীতির মধ্যে পড়বে কোনটা, কেন্দ্রীয়করণ। বিকেন্দ্রীয়করণ হেনরি ফেউলের নীতি না। নিম্ন পর্যায়ে যদি সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা দেওয়া হয়, এটা বিকেন্দ্রীয়করণ। হেনরি ফেল বলছে এই নীতিকে আমি সমর্থন করি না। ওকে, এই নীতিকে সমর্থন করা যায় না। এই তো, ক্ষমতা বিকেন্দ্রীভূত থাকে কোন স্তরে, বিকেন্দ্রীভূত কোন স্তরের কথা বলছি মাত্র বলেন। 38, কোয়েশ্চেন নাম্বার 38 কি হবে বলেন, বিকেন্দ্রীভূত থাকে কোন স্তরে, ক্ষমতা বিকেন্দ্রীভূত থাকে কোন স্তরে। ক্লাস শেষে একটা পরীক্ষা হবে, সবাই একটু পরীক্ষাটা দিবেন। ওকে, মোবারক বলছেন ম্যানেজমেন্ট সেকেন্ড চ্যাপ্টার 8, সংগঠন যৌথ মূলধনী, ফাইন্যান্স ফার্স্ট চ্যাপ্টার 396। আচ্ছা, ওকে, ডান। 38 এর বি, বিকেন্দ্রীভূত থাকে কোথায়, নিম্ন স্তরে। হয়ে গেছে, নিম্ন স্তরে বিকেন্দ্রীভূত থাকে, নিম্ন স্তরে বিকেন্দ্রীভূত থাকে। নিচের কোন নীতি অনুযায়ী কর্মী ও বিভাগ তাদের নির্ধারিত কাজে বিশেষজ্ঞতা অর্জনের সুযোগ পায়। বিশেষজ্ঞতা, বিশেষজ্ঞতা, বারবারই বলছি, বিশেষজ্ঞতা, বিশেষায়ন, স্পেশালাইজেশন, এগুলা কখন হবে, কোন পরিস্থিতিতে হবে, আপনাদের অলরেডি আলোচনা করা হয়েছে, পারা উচিত। আমরা ক্লাস শেষ করবো, ধৈর্য ধরে আরেকটু সময় থাকেন, ধৈর্য ধরে একটু সময় থাকেন। আগামীকালকে রাত 9টায় ক্লাস হবে, সবাই মাথায় রাখি। আমরা যেহেতু ব্যবস্থাপনার ক্লাস শুরু করছি, আগামীকালকের ক্লাসটা, ওকে, আগামীকালকের ক্লাসটা আমরা ম্যানেজমেন্টের উপরে নিব, ঠিক আছে, আগামীকালকের ক্লাসটা আমরা ম্যানেজমেন্টের উপরে নিব। আমরা যেহেতু সপ্তাহে 5 থেকে 6 দিন আমরা ফ্রি ক্লাস নেই আপনাদের জন্য, আমরা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং ফিনান্স আমরা কি করে দিব, ক্লাস ভাগ করে দিব, কোন দিন কোন ক্লাস হবে। কে, এটা ডিপেন্ড করতেছে আপনারা যত বেশি অ্যাক্টিভ থাকবেন, আপনাদের জন্য আমি তো বলছি তত বেশি ক্লাস আমি নিব ইনশাআল্লাহ। পুরো সপ্তাহে 5 থেকে 6 দিন আমরা অ্যাকাউন্টিং একটু বেশি ক্লাস দিব, ম্যানেজমেন্ট আর ফাইন্যান্স দরকার পরে 5 দিন ক্লাস নিলে, অ্যাকাউন্টিং 3 দিন নিলাম, ফিনান্স আর ম্যানেজমেন্ট 1 দিন করে নিলাম। মার্কেটিং স্টুডেন্ট যেহেতু কম, আমরা মার্কেটিং এর দিকে যাচ্ছি না, বা থিওরিটিক্যাল সাবজেক্ট যেহেতু, বাট এই ম্যানেজমেন্টটা আমাদের অনেকেরই প্রয়োজন। ওকে, 39 এর এ, এটা অলরেডি ডিসকাসড, এটা নিয়ে আর কোনো কোশ্চেন হবে না। কোয়েশ্চেন নাম্বার 42, কার্যভিত্তিক সংগঠন
এই কার্যভিত্তিক সংগঠন কোন নীতির পূর্ণ সদ্ব্যবহার ঘটে? কার্যভিত্তিক সংগঠন, কার্যভিত্তিক মানে কাজকে ভাগ করা, ঠিক আছে, এটা হচ্ছে কি শ্রম বিভাগ। কার্যভিত্তিক সংগঠনে কার্য এটা হচ্ছে সকল কর্মচারীদের নিরপেক্ষ দৃষ্টিতে মূল্যায়ন করা কোন নীতির সমর্থক? অলরেডি আলোচনা হয়েছে, অন্য ভাষায় আলোচনা হয়েছে, অন্য স্কেলে আলোচনা হয়েছে। বলেন এটা সঠিক উত্তর কি হবে? কোন সকল কর্মচারীদের নিরপেক্ষ, নিরপেক্ষ শব্দটার মধ্যে একটা আরেকটা সিনোনিম খুঁজে বাইর করতে পারলে আপনি এটা সঠিক উত্তর দিতে পারবেন। বলেন কি হবে? এর সি, রাইট। কারণ নিরপেক্ষ মানে সবার প্রতি সমান থাকা, সবাইকে সমান দৃষ্টিতে দেওয়া, তাহলে মানে হচ্ছে সাম্যতা। ওটা হচ্ছে কি সাম্যতা। নিচের কোনটি হেনরি ফিলের প্রদত্ত মূলনীতির বাইরে? মূলনীতির বাইরে, ঠিক আছে। এখানে আমরা জানি হেনরি ফিলের নীতির মধ্যে কার্য বিভাজনের নীতি আছে, হেনরি ফিলের নীতির মধ্যে আদেশ ঐক্য নীতি আছে, শৃঙ্খলা নীতি আছে, দক্ষতা নীতি হেনরি ফিলের নীতির মধ্যে নাই। তাহলে উত্তর হচ্ছে ডি, হেনরি ফিলের 14টা নীতির মধ্যে এটা নাই, ঠিক আছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 43, আদেশের ঐক্যের বলতে নিচের কোনটিকে বোঝায়? ভিন্ন ঊর্ধ্বতনের আদেশ পালন করা, একক ঊর্ধ্বতনের আদেশ প্রাপ্তি, দ্বৈত আদেশ গ্রহণ, সঙ্গে সবার আদেশ দ্বারা আদেশ পালন। বলেন তো কি হবে? অলরেডি আলোচনা করা হয়েছে কিনা এটা? এইটাও আলোচনা করা হয়ে গেছে। আমরা যেহেতু 50 কোশ্চেন প্র্যাকটিস করবো বলছি, আমাদের হাতে আর 7টা কোশ্চেন আছে, সর্বোচ্চ 10 মিনিট লাগবে। ধৈর্য ধরে ক্লাসে থাকেন, আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এবং এটার একবারে সর্বোচ্চ প্রস্তুতি আপনার হয়ে যাবে, আমি বলছি ইনশাআল্লাহ। এর বাইরে আপনারা কিছু পড়তে হবে না। এটার পিডিএফটা আমি দিয়ে দিব, পিডিএফটা ক্লাস শেষে পেয়ে যাবেন, যারা শেয়ার করছেন তারা পেয়ে যাবেন, এবং আমাদের যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারাও পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। সুহেল স্যার টেকনিকুরের পেজে প্রতি সপ্তাহের শুক্রবার আপনারা এই নিবন্ধনের ক্লাস পাবেন। 43 এ হবে সফি রোজ বলছেন বিভিন্ন ঊর্ধ্বতন আদেশের ঐক্যের নীতির ক্ষেত্রে কিন্তু আমরা একটা প্রবাদ বাক্য বলছিলাম। আদেশ ঐক্যের নীতির ক্ষেত্রে কিন্তু একটা প্রবাদ বাক্য বলছিলাম, আপনাদেরকে মনে আছে? ওই প্রবাদ বাক্যটা মনে থাকলেই তো আপনারা এটা ভুল হওয়ার সুযোগ নাই। প্রবাদ বাক্যটা কি বলেন? ভাই একক ঊর্ধ্বতনের আদেশ প্রাপ্তি। আদেশ ঐক্য নীতি মানে বলছিলাম ওয়ান এমপ্লয়ি ওয়ান বস, তাহলে এটা হচ্ছে নিচের কোনটি বোঝায়? আর দ্বৈত আদেশ গ্রহণ, ভিন্ন ঊর্ধ্বতনের আদেশ পালন, তখন কিন্তু আসলে কি চলে যাবে? একাধিক বসের কথা যখন আসবে তখন চলে যাবে নির্দেশনার ঐক্য। আর যখন একজন বসের কথা বলবে তখন হচ্ছে কি? তখন হচ্ছে আদেশের ঐক্য। তো বলা হয়েছিল একজন কর্মীর আদেশদাতা হবে একজন মাত্র ব্যক্তি, এটি হেনরি ফিলের প্রদত্ত কোন নীতি? মাত্র আলোচনা করছে, না পারার তো কোনো সুযোগ নাই। একজন কর্মীর একজন বস, সেটা হবে আদেশের ঐক্য নীতি। একজন কর্মীর একজন বস হলে কি হবে? আদেশের ঐক্য নীতি হবে। একজন কর্মীর একজন বস, আদেশের ঐক্যের নীতি। একজন কর্মীর একাধিক বস, নির্দেশনার ঐক্যের নীতি। ঠিক আছে, ডান। ওকে, কোয়েশ্চেন নাম্বার 44 চলে গেল। 45, নীতি বলতে নিচের কোনটি বোঝায়? নীতি কি আবার? কাজের সাধারণ পথ নির্দেশনা, চিন্তার সাধারণ পথ নির্দেশনা, পরিকল্পনার সাধারণ পথ নির্দেশনা, নিয়ন্ত্রণের সাধারণ পথ নির্দেশনা, কোনটা? কোনটা হবে বলেন তো? একটু সাধারণ চিন্তা ভাবনা করে সাধারণ প্রশ্নের সাধারণ উত্তর দেন। কোয়েশ্চেন নাম্বার 45 এর উত্তর কি হবে? এগুলা একটু বেসিক কোশ্চেন, একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, সবাই পারবেন ইনশাআল্লাহ, একটু চেষ্টা করেন। যারা স্টিল ল্যাপটাতে রিয়েক্ট দেন নাই, একটা রিয়েক্ট দিয়ে রাখেন। শেয়ার তো আপনারা দিবেনই না, না দিলে না দেন, ফ্রি ক্লাসের পরিমাণও সেভাবেই হবে। এইচএসসির স্টুডেন্টদের রেসপন্স খুবই কম, এখনো তারা ঘুমায় আছে। মনে হচ্ছে যে পরীক্ষার হলে এইচএসসি 25-এর রেজাল্ট দেখার পর যদি এইচএসসির স্টুডেন্টরা সজাগ না হয় তাহলে এবার দুঃখই আছে। কারণ এবার পরীক্ষার হলে যে অনেক কিছু ঘটবে এটা কিন্তু অলরেডি শিক্ষামন্ত্রী বিভিন্নভাবে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে। সুতরাং পড়াশোনা যদি আগে থেকে না করি, ওই পরীক্ষার সময় দেখা যায় কি, ওই প্রতিদিন পরীক্ষার আগে অনলাইনে অনেক বড় ভাইয়েরা কি করে বলছে, 5 ঘন্টার ক্লাস করলেই নাকি পুরা বই শেষ হয়ে যায়। এটা এইভাবে যদি পড়ালেখা করেন তাহলে বিপদ আপনার আসন্ন। ঠিক আছে, পড়াশোনা করতে হবে রেগুলার বেসিসে,
একদিন পরে একবার পরে আপনি একেবারে মানে হচ্ছে পীরে কামাল হয়ে যাবেন, ওই দিন আর নাই রে ভাই। এবার কোশ্চেনের ধারাও চেঞ্জ হবে, পাশের হার, এ প্লাসের হার সব চেঞ্জ হবে, পরীক্ষার হলেও কড়া নির্দেশনা পালন করা হবে। এবং সাইলেন্ট এক্সপেল নামক একটা ব্যাপার এবার কিন্তু চালু হচ্ছে, সাইলেন্ট এক্সপেল। আপনি জানবেনই না পরীক্ষার হলে আপনি কি এক্সপেল হয়ে গেছেন। পরীক্ষার পরে যখন দেখা যাবে যে ফাইনাল রেজাল্ট আসবে, দেখা যাবে যে আপনি ফেল, কি হবেন? সাইলেন্ট এক্সপেল হয়ে যাবেন। সিসি ক্যামেরা থাকবে, ওইটা দেখে আপনাকে কি করে দেওয়া হবে? আসতে লাগে, ওইটা দেখে আপনাদের কি হবে? সাইলেন্টলি আপনাদেরকে এক্সপেল করে দেওয়া হবে। কি মজা না ব্যাপারটা? তাহলে এটার উত্তর হবে 45(সি) বলতেছেন অনেকেই, পরিকল্পনার সাধারণ পথ নির্দেশনা, নীতি, পরিকল্পনার সাধারণ পথ নির্দেশনা। ওকে, কোয়েশ্চেন নাম্বার 46, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে কুক্ষিগত থাকলে। কুক্ষিগত মানে প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের কাছে থাকলে। কোথায় থাকলে? সিদ্ধান্ত প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে। সিদ্ধান্ত প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে থাকলে কি হবে? কোয়েশ্চেন নাম্বার 46। আর 4টা কোয়েশ্চেন আছে, দ্রুত উত্তর করে ফেলেন। কোহিনুর শেয়ার করছেন, অসংখ্য ধন্যবাদ কোহিনুর। ক্লাসগুলো রেগুলার করবেন, প্রস্তুতি ভালো হবে ইনশাআল্লাহ। বলেন এটা উত্তর কি হবে? 46(সি), সিদ্ধান্ত আর উচ্চ। সিদ্ধান্ত আর উচ্চ মানে কি? কেন্দ্রীয়করণ। সিদ্ধান্তের উচ্চ মানে কেন্দ্রীয়করণ। শেষ। ব্যবস্থাপনা কূটনীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণের কর্মীর ভূমিকা হ্রাস পায়, অলরেডি বহুবার আলোচনা হয়েছে। বিকেন্দ্রীয়করণ, কেন্দ্রীয়করণের কারণে। কর্তৃত্বের সাথে নিচের কোনটি নিবিড়ভাবে জড়িত? কর্তৃত্বের সাথে জড়িত হচ্ছে দায়িত্ব। কর্তৃত্ব মানে হচ্ছে আদেশ দেওয়ার অধিকার। কর্তৃত্ব মানে কি? কর্তৃত্ব মানে হচ্ছে আদেশ দেওয়ার অধিকার, আর দায়িত্ব মানে হচ্ছে জবাবদিহিতা। জবাবদিহিতা, ঠিক আছে? সো খালি আদেশ দেওয়ার অধিকার দিলে হবে না, জবাবদিহিতাও থাকতে হবে। যে আমি মানুষকে দিয়ে মানে যদি এরকম হয় যে শুধু কর্তৃত্ব, মানুষকে আদেশ দেওয়ার অধিকার আছে, জবাবদিহিতা নাই, তাহলে আপনি স্বৈরাচার হয়ে যাবেন। কি হয়ে যাবেন? স্বৈরাচার হয়ে যাবেন। এর জন্য হেনরি ফেল বলছে কর্তৃত্ব দায়িত্বের সমতা থাকতে হবে। দুইটার মধ্যে কি থাকতে হবে? সমতা থাকতে হবে। কোয়েশ্চেন নাম্বার 49, সাম্যের নীতি মানে কি? সকলের প্রতি সমান আচরণ। সাম্য মানে কি? সকলের প্রতি সমান আচরণ। সাম্য মানে কি? সকলের প্রতি সমান আচরণ। কোয়েশ্চেন নাম্বার 50 and the last question, ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবস্থাপক কার্যাবলী সম্পাদনের পথ নির্দেশনাকে কি বলে? ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবস্থাপকীয় কার্যাবলী সম্পাদনের পথ নির্দেশনাকে বলে কি? নীতি। শেষ। কোয়েশ্চেন নাম্বার 50 ডান। আজকে আমাদের ক্লাসও এন্ড। ঠিক আছে, এখন একটু 2টা মিনিট একটু কথা বলবো আপনাদের সাথে। যে বিষয়টা হচ্ছে কি, যে আগামীকালকার ক্লাস নিয়ে আপনারা মিশ্র প্রতিক্রিয়া দেখাইছেন। কেউ বলছেন ফিনান্স ক্লাস নেন, কেউ বলছেন ম্যানেজমেন্ট নেন, কেউ বলছেন অ্যাকাউন্টিং নেন। আগামীকালকার ক্লাসটাও আমরা ম্যানেজমেন্টের উপরে নিব। ওকে, আগামীকালকের ক্লাসটাও আমরা ম্যানেজমেন্টের উপরে নিব। আগামীকালকের ক্লাসটা আমরা নিব হচ্ছে কোম্পানির উপরে। এই কোম্পানির উপরে ক্লাসটা নিলে সুবিধা কি হবে? কোম্পানির উপর ক্লাসটা নিলে এই সুবিধা ম্যানেজমেন্টের পাশাপাশি আপনি অ্যাকাউন্টিং এও সুবিধা পাবেন। ঠিক আছে, অ্যাকাউন্টিং এও সুবিধা পাবেন। এবং এটা স্কুল পর্যায়ে যারা নিবন্ধন দিবেন, যারা হচ্ছে কলেজ পর্যায়ে দিবেন, সবার লাগবে। যারা এইচএসসি স্টুডেন্ট আছেন আপনাদের জন্য ফরজ, যারা এডমিশন দিবেন তাদের প্রত্যেকের কাজে লাগবে। এখান থেকে অবশ্যই প্রশ্ন আপনারা কমন পাবেন। তাহলে আগামীকালকে রাত 9টায় কি মনে রাখবেন? আগামীকালকে রাত 9টায় আমাদের ক্লাস ম্যানেজমেন্টের উপরে, এবং টপিক হবে কি? কোম্পানি। টপিক কি হবে? কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানির উপর আমরা ক্লাস নেব। খুব ইম্পর্টেন্ট টপিক, প্রত্যেক পরীক্ষায় কমপক্ষে 4 থেকে 5টা এমসিকিউ কিন্তু এই টপিক থেকে থাকে। সো আগামীকালকে ক্লাস আশা করছি সবাই থাকবেন, এবং আমরা আমাদের এই পিডিএফ শিটটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক শেয়ার করব, ওখান থেকে সবাই ডাউনলোড করে নিতে পারবেন। এবং ক্লাস শেষে একটা পরীক্ষা লিংক দেওয়া হবে, অ্যাকাউন্টিং পরীক্ষা হবে, ম্যানেজমেন্ট পরীক্ষা 8টায় হয়েছে। নর্মালি আমাদের পেজে প্রতিদিন 2টা করে পরীক্ষা হয়, কোনো দিন 3টাও হয়। সো 2টা মাস্ট। পরীক্ষাগুলো টাইমলি দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা ইম্পর্টেন্ট, ওখানে আমরা সাথে আমরা লিঙ্কগুলো দিয়ে দিই। সো আপনি নিবন্ধনের হন, আপনি এইচএসসি এডমিশনের ক্যান্ডিডেট হন, আমাদের আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কানেক্টেড থাকেন। আর পেজের যে কোনো পোস্ট যখন আপনার সামনে যাবে, আপনি শুধু একটা লাইক দিয়ে রাখেন। আমরা প্রতিদিন কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ পোস্ট করি, এগুলো মানে হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করেন। পরীক্ষাগুলো দেন, ক্লাসগুলো করেন। আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনি অ্যাক্টিভ থাকেন। আমাদের অ্যাকাউন্টিং আওয়ার নামে একটা ফেসবুক গ্রুপ আছে, ওখানে কানেক্ট হয়ে আপনি যখন কোনো কিছু পড়তে যান, আপনার সমস্যা হতে পারে, আপনি সেখানে পোস্ট করে দেন, সাথে ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন। আপনার আবার 19তম নিবন্ধনের জন্য আলাদা করে আমরা একটা গ্রুপ খুলছি, ফেসবুক গ্রুপ, ওখানটাও ওপেন করে দেওয়া আছে। আপনি প্রত্যেকে কোনো প্রবলেম হচ্ছে আপনি এখানে পোস্ট করেন, সমাধান পেয়ে যাবেন। কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলো হচ্ছে সাইলেন্ট, ওখানে আমি অ্যাডমিন ছাড়া আপনারা কেউ পোস্ট মানে লিখতে পারবেন না, কারণ অনেকে লিখে অনেক কিছু, অনেকে বিরক্ত হয়ে লিভ নেয়। ঠিক আছে, এই জন্য আর আমরা ওখানে আপনাদের লেখার জন্য আর কোনো কিছু ওখানে
মানে অপশনটা রাখি নেই। সো আমাদের অ্যাকাউন্টিং অফ ফেসবুক পেজ, অ্যাকাউন্টিং অফ ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই জায়গাগুলোতে কানেক্টেড থাকেন। অ্যাকাউন্টিং আর আপনাদের ভালোর জন্য সব থেকে বেশি ফ্রি সার্ভিস দেয়। আপনি আমার কম্পারেটিভলি আপনি কি করতে পারেন, অ্যানালাইসিস করে দেখতে পারেন। বিভিন্ন প্ল্যাটফর্ম আছে অনেক ভালো পড়ায়, কিন্তু আমরাই আপনাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকেন। আগামীকালকে রাত 9টায় ম্যানেজমেন্টের ওয়ান শট এমসিকিউ ক্লাস 2 তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।